আচ্ছা, শুরু করি, হ্যাঁ? ওকে ম্যাম। তোমরা হচ্ছে এখন শোনা যাচ্ছে নাকি সেটা বলো? শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক ইয়েস আছে। ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তাই না? আমাদের প্রথমে ইউরিন ফরমেশনের ৩টা যে স্টেপ, তোমরা জানো ৩টা স্টেপ কি, কি স্টেপ? filtration, না, selective reabsorption, active secretion. হ্যাঁ, তোমরা জি ম্যাম। যখন হচ্ছে প্রথম ফিল্ট্রেশন। মানে আমরা হচ্ছে আইটেমে এই ভুলগুলো আমরা আইটেমে ধরাই দিতাম, হ্যাঁ? যে তোমরা ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন, সিক্রেশন এইভাবে বলো। এইভাবে বলবা না। বলতে হবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড টিউবুলার সিক্রেশন। ঠিক আছে? তোমার জিনিসটা তো হচ্ছে গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেশন হয়ে আসতেছে। জি তোমাকে ম্যাম। ফার্স্ট গ্লোমেরুলার ফিল্ট্রেশন কথা বলতেই হবে। তোমাদের তো হচ্ছে লেকচার হয়ে গেছে, তাই না? ওই লেকচারের জিনিসগুলাই কিন্তু আমি বলবো। জাস্ট হচ্ছে আমরা আইটেমে যেই ভুলগুলো ধরাই দিতে পারতাম, এখন তো আসলে পারতেছি না। ওইটার জন্যই হচ্ছে লেকচার ক্লাসগুলা। ঠিক আছে? তোমরা এই জিনিসগুলো ভুল করো, এটা ভুল করবা না যে ইউরিন ফরমেশনের যদি ৩টা স্টেপ জিজ্ঞেস করা হয়, তাহলে প্রথমেই বলবা গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এটা সিকোয়েন্স মেইনটেইন করে বলতে হবে। তুমি হুট করে রিঅ্যাবজর্পশন, সিক্রেশন হুট করে বললে হবে না কিন্তু। তোমাকে আচ্ছা গ্লোমেরুলার ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড টিউবুলার সিক্রেশন, এই সিকোয়েন্সটা মেইনটেইন করে বলতে হবে। ওকে ম্যাম। আচ্ছা, আমাদের হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন আর টিউবুলার সিক্রেশন এই দুটো হচ্ছে পরের আইটেমে। আজকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন সম্পর্কে বলবো। তা তোমরা গ্লোমেরুলাস কি সেটা জানো তো? জি ম্যাডাম, এটা আফটার অফ ক্যাপিলারি। হ্যাঁ, এই গ্রুপ অফ ক্যাপিলারিজ, যেটা হচ্ছে কিডনিতে নেফ্রনে থাকে। আমি একটা ছবি দেখাই। যেটার কাজ কি? যেটার কাজ হচ্ছে আমাদের হচ্ছে ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন করা, হ্যাঁ। আমাদের ফিল্ট্রেশন কি করতেছে জানো? ব্লাড করতেছে। জি ম্যাডাম, প্লাজমা। হ্যাঁ, ব্লাডের প্লাজমাটা ফিল্ট্রেশন করতেছে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি। এটা বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুলের আরেকটা নাম কি জানো? এটাকে গ্লোমেরুলাস ক্যাপসুলও বলা হয়। এবং এখানে থাকে এফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল। এই এফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিওলের মাঝখানে কিন্তু ম্যাকুলা ডেন্সা থাকে। এবং এফারেন্ট আর ইফারেন্ট আর্টেরিওলের এই সাইডে কিন্তু আমাদের জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস থাকে। তোমাদের আগের ক্লাসে তাহমিনা ম্যাম সম্ভবত এই সম্পর্কে একটু বলছে, তাই না? জি ম্যাডাম। ইয়েস ম্যাম। এখন হচ্ছে আমাদের যে ফিল্ট্রেশন হচ্ছে এই গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে ফিল্ট্রেশন হয়ে আমাদের বোমেন্স ক্যাপসুলে আসতেছে। ঠিক আছে? ব্লাড প্লাজমাটা। এখন তোমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন জিনিসটা কি? Filtration of large amount of fluid from the glomerular capillary into the Bowman's capsule. ঠিক আছে? এটাই হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এই যে দেখো, filtration of large amounts of fluid through the glomerular capillaries into the Bowman's capsule, এটাই হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। ঠিক আছে? এখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে কি? ফিল্টারেট হয়ে আসতেছে, তাই না? ফিল্টার যে হচ্ছে, যেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচে আসতেছে, সেটাকে আমরা কি বলতেছি? গ্লোমেরুলার ফিল্ট্রেট, তাই না? জি ম্যাম। এখন যে ফিল্ট্রেট, তাহলে হচ্ছে ফিল্ট্রেটের কি কি থাকে কি কি থাকে না, তোমার তো ফিল্ট্রেশন হয়ে আসতেছে, তাই না? তার মানে কিছু উপরে থেকে যাবে, কিছু নিচে আসবে। তাহলে এটাতে কি থাকে না? প্রোটিন ম্যাডাম, থাকে, প্লাজমা প্রোটিন থাকে প্রোটিন না, থাকে। সেলগুলো থাকে না ম্যাডাম। সেলগুলো থাকে আর না। প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড যে হ্যাঁ, কম্পাউন্ডগুলো থাকে ওইগুলো থাকে। ওগুলো থাকে। আর তাহলে কেন গ্লোমেরুলার ক্যাপিলারি হচ্ছে ইমপারমিয়েবল টু প্রোটিন, তাই না? জি আমাদের ম্যাডাম। কারণ হচ্ছে আমি ম্যাম। একটু পরে হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেনটা তোমাদেরকে দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবা। আর আদার কনস্টিটিউয়েন্ট যেগুলো থাকে, অর্গানিক সল্ট, তারপরে হচ্ছে আদার আয়ন, সেগুলো কিন্তু আইসোটোনিক টু প্লাজমা। প্লাজমাতে ফিল্ট্রেশন হওয়ার পরেও কিন্তু এই আয়নের কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তুমি ফিল্ট্রেশন হচ্ছে, এখানে কম্পোজিশন তো সেম থাকবে, তোমার আয়নের কোনো চেঞ্জ আসবে না। আগে যা ছিল জি ম্যাম। আইসোটোনিক টু প্লাজমা। তাহলে হচ্ছে তোমার আইসোটোনিক টু প্লাজমা, তাহলে এটার সিমিলারিটি কি হবে, মানে কম্পোজিশনটা কি হবে বলো তো? এটা ইট ইজ ম্যাডাম। আইসোটোনিক প্লাজমা, অসমোটিক প্রেসার প্লাজমাতে যা তাই, তাই না? জি ম্যাডাম। তারপর ডিভয়েড অফ সেলুলার এলিমেন্টস, তারপর পিএইচ হচ্ছে 7.4, স্পেসিফিক গ্র্যাভিটি সেম থাকবে, তাই না? এখন জি এই ম্যাডাম। যে ফিল্ট্রেশন হচ্ছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এই ফিল্ট্রেশন কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। এই গ্লোমেরুলার ক্যাপিলারি যেটা আছে, সেই ক্যাপিলারি সবগুলোকে পারমিট করতে পারবে না। তাহলে এই ফ্যাক্টর কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে জানো কেউ? জি ম্যাডাম, অ্যাফারেন্ট আর্টারিয়ালের কনস্ট্রিকশন হ্যাঁ, হ্যাঁ। ম্যাডাম। তারপরে ম্যাডাম, কলয়েড অসমোটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি, মানে তোমার হাইড্রোস্ট্যাটিক হ্যাঁ, প্রেসার। হ্যাঁ, এই তো হ্যাঁ।
efferent আমাদের arterial প্রথমে সারফেস constriction এরিয়া অফ দ্য dilation ফিল্ট্রেশন, হ্যাঁ তোমার প্রথমে তুমি যে ক্যাপিলারিটা দিয়ে ফিল্ট্রেশন হচ্ছে তার সারফেস এরিয়া, তারপরে হচ্ছে থিকনেস অর পারমিবিলিটি অফ দ্য ফিল্টার, এনি ফোর্সেস ফেভারিং ফিল্ট্রেশন অ্যান্ড এনি ফোর্সেস অপোজিং ফিল্ট্রেশন। ঠিক আছে, আমাদের তো এই যে তুমি যে একটু আগে বললা যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যান্ড কলয়েড অসমোটিক প্রেশার, তাই না? এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার অ্যান্ড কলয়েড অসমোটিক প্রেশার, এই দুইটার একটা হচ্ছে ফ্যাক্টর ফেভারিং, একটা হচ্ছে অপোজিং ফিল্ট্রেশন। এইটার জন্য আমাদের ফিল্ট্রেশন ডিপেন্ড করে। এখন হচ্ছে আমাদের তাহলে একটা ফিল্ট্রেশন কখন হবে বলো তো? আমাদের হচ্ছে এখন তো বুঝে দিনু গ্লোমেরুলার ক্যাপিলারিতে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডের হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি হচ্ছে বমেন্স ক্যাপসুলের কলয়েড অসমোটিক প্রেশার এবং হচ্ছে ব্লাডের বমেন্স ক্যাপসুলের যে ব্লাডটা আছে সেই তার কলয়েড অসমোটিক প্রেশার এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশারের চেয়ে গ্লোমেরুলার ক্যাপিলারিতে যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আছে সেটার চেয়ে বেশি হয়, তখনই ফিল্ট্রেশন হচ্ছে, তাই না? জি ম্যাডাম। হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি? ম্যাডাম হাইড্রোস্ট্যাটিক প্রেশার এটা জানতে হবে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি? দ্য প্রেশার ক্রিয়েটেড বাই ফ্লুইড এগেইনস্ট এ সারফেস। একটা সারফেসের এগেইনস্টে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা একটা প্রেশার ক্রিয়েট করে, এটাই হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আর অসমোটিক প্রেশার কোথা থেকে আসে? ব্লাড প্লাজমা থেকে, অথবা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যে প্রোটিনগুলো আছে সেখান থেকে হচ্ছে কলয়েড অসমোটিক প্রেশার আসে। ঠিক আছে, এবং কলয়েড অসমোটিক প্রেশারের কাজ কি? ফ্লুইডটাকে ধরে রাখা, সারফেসের মধ্যে আটকায় রাখাটাই হচ্ছে কলয়েড অসমোটিক প্রেশারের কাজ। তাহলে তুমি দেখো, যদি কলয়েড অসমোটিক প্রেশার যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশারের চেয়ে বেশি হয় তাহলে কিন্তু ফ্লুইড ফিল্ট্রেশন হতে পারতেছে না। পারবে না ম্যাডাম। ম্যাম তোমার হচ্ছে একটা সারফেসের মধ্যে দুইটা প্রেশার, হাইড্রোস্ট্যাটিক প্রেশার আর কলয়েড অসমোটিক প্রেশার। যদি কলয়েড অসমোটিক প্রেশারের কাজ কি? ব্লাডটাকে ধরে রাখা। আর হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি করে? এটা বের হচ্ছে করে আমাদের দেয়। বের করে দেয়। হ্যাঁ, এখন হাইড্রোস্ট্যাটিক প্রেশারের যদি বেশি হয় কলয়েড অসমোটিক থেকে, তাহলেই তো আমাদের ফিল্ট্রেশন হতে পারতেছে, তাই না? তাই এখানে জি বলা ম্যাডাম। হয়েছে যে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে তোমাদের এখান থেকে আমরা আইটেমে একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে গ্লোমেরুলার ফিল্ট্রেট আর হচ্ছে ইউরিনের ডিফারেন্স কি, এটা জানতে হবে। হ্যাঁ, গ্লোমেরুলার ফিল্ট্রেট, তোমার তো ফিল্ট্রেশন হচ্ছে, ইউরিনটা তখনও ফর্মেশন হয়নি। ঠিক আছে, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেট আর ইউরিনের মধ্যে ডিফারেন্স কি জানো? ম্যাডাম পিএইচ এ চেঞ্জ থাকবে, হ্যাঁ হ্যাঁ এলিমেন্টে হ্যাঁ চেঞ্জ থাকবে ম্যাডাম। হ্যাঁ। ম্যাডাম তারপর হচ্ছে অসমোলার চেঞ্জ গ্লোমেরুলার থাকবে। ফিল্ট্রেট হচ্ছে আইসোটোনিক টু প্লাজমা, কিন্তু এটা হচ্ছে হাইপারটোনিক টু প্লাজমা ইউরিনে। এবং আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেট প্রতিদিন কত হচ্ছে? প্রতিদিন 180 লিটার 180 পানি। লিটার। হ্যাঁ, আর ইউরিন কতখানি হচ্ছে প্রতিদিন? নরমালি 1 লিটার। হ্যাঁ, 1 থেকে 1 রেঞ্জে বলবা। হ্যাঁ, কারণ তো সবার 1.5 হ্যাঁ হ্যাঁ 1.5 লিটার পার ডে। তাহলে তোমাদের এই জিনিসটা জানতে হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন কাকে বলতেছে, তারপর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট কি, এটার কম্পোজিশন, ইউরিন আর গ্লোমেরুলার ফিল্ট্রেটের পার্থক্য, এই জিনিসটাকে এখান থেকে জানতে হবে। ঠিক আছে, এখন তুমি গ্লোমেরুলার ফিল্ট্রেট যে পড়লা, এখন তুমি এটার পারপাস কি? এটার পারপাস, এটা ফিল্ট্রেশন করতেছে। It describes the process of blood filtration in the kidney in which fluid, ions, glucose and waste products are removed from the glomerular capillary. মানে গ্লোমেরুলারি ক্যাপিলারি দিয়ে আমাদের ব্লাড যে ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে আমাদের ইউরিন ফর্মেশন, এটাই হচ্ছে এটার মেইন কাজ। ঠিক আছে, জি ম্যাডাম। তোমরা আসলে আরেকটা ক্লাস করে আসছো তো, আমি বেশি সময় নিব না, আমার যেটুকু দরকার সেটুকু জাস্ট তোমাদেরকে বলার জন্য। এখন তুমি তাহলে প্রসেসটা তোমাকে একটুখানি বলি আমি, প্রসেসটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন কিভাবে হচ্ছে। এই যে এই জিনিসটা দেখো, এটা একটা গ্লোমেরুলাসের একটা আলট্রা স্ট্রাকচার। ঠিক আছে, এই যে এটা দেখো এফারেন্ট আর্টেরিওল, আমাদের একটা ফিল্ট্রেশন কেমন করে হয় তোমরা তো সবাই পড়ছো, তোমরা জানো, তারপরে একটু জানানোর জন্য। এই যে এফারেন্ট আর্টেরিওল দিয়ে আমাদের ব্লাড প্লাজমাটা ঢুকতেছে। হ্যাঁ, ঢুকে কোথায় ঢুকে? এটা কি? গ্লোমেরুলার ক্যাপিলারিতে ম্যাডাম। হ্যাঁ, গ্লোমেরুলার ক্যাপিলারিতে এখানে ঢুকে আমাদের হচ্ছে এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ ছবিটা তো? জি ম্যাডাম। এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুলে দুইটা লেয়ার থাকে। হ্যাঁ, প্যারাইটাল এন্ড ভিসেরাল লেয়ার। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ভিসেরাল লেয়ারটা কোথায় থাকে? এটা হচ্ছে থিকেন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন যে সেখানে থাকে, এবং এটা পোডোসাইট ফর্মেশন করতেছে। এই যে পোডোসাইট, তার মানে এফারেন্ট আর্টেরিওল দিয়ে গ্লোমেরুলাসে ব্লাড ঢুকে এই এটা গ্লোমেরুলার ক্যাপিলারি চারপাশে যে বোমেন্স ক্যাপসুল আছে, সেই ক্যাপসুলের দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে ভিসেরাল আর একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার। এই ভিসেরাল লেয়ারটা পোডোসাইট ফর্মেশন করতেছে। এই পোডোসাইটটাকে তুমি সেপারেট কে করতেছে? পোডোসাইটটা হচ্ছে একটা কন্টিনিউয়াস লেয়ার। ঠিক আছে, এবং এইটাকে সেপারেট কে করতেছে? এটা ফিল্ট্রেশন স্লিট।
হ্যাঁ স্লিট পোর এটাকে সেপারেট করতেছে, এটাকে ছোট ছোট স্লিট পোর থাকে, এই স্লিট পোর দিয়ে এই যে স্লিট পোর, এই স্লিট পোর দিয়ে আমাদের একটা ফ্লুইড পাস করে, ঠিক আছে। এবং এই স্লিট পোরটাই আমাদের ডিপেন্ড করে স্লিট পোরের এই সাইজের উপরে কোন জিনিস ফিল্ট্রেশন হবে এবং কোনটা ফিল্ট্রেশন হচ্ছে না। আমাদের ব্লাডে কিছু নন ফিল্টারেবল কম্পাউন্ড আছে, তাই না? জি ম্যাডাম। যেমন অ্যালবুমিন, এটা লার্জ মলিকুল এবং এটা হচ্ছে নেগেটিভলি চার্জ, এবং আমাদের এই গ্লোমেরুলার এপিথেলিয়াম, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এটাও হচ্ছে নেগেটিভলি চার্জ, এটা রিপালশন করতেছে। তাই ফিল্ট্রেশন দিয়ে কিন্তু আমাদের অ্যালবুমিন, ব্লাড সেল, প্লাজমা প্রোটিন আর কি, এগুলো ফিল্ট্রেশন হতে পারতেছে না, ঠিক আছে। যেগুলো ফিল্ট্রেশন হতে পারছে না সেগুলো হচ্ছে আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারিতেই থাকে, আর বাকিটা আমাদের বোমেন্স ক্যাপসুল দিয়ে ফিল্ট্রেশন হয়ে এখানে কি থাকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে চলে আসে। বুঝতে পারছো সবাই? জি ম্যাডাম। এই প্রসেসটা। আচ্ছা, এফারিন ন্যাচারাল দিয়ে ব্লাড ঢুকে গ্লোমেরুলাসে ঢুকে এখানে যে পোডোসাইট ফর্মেশন হচ্ছে, পোডোসাইটের ভিতরে যে ফিল্ট্রেশন স্লিট আছে সেই স্লিট দিয়ে আমাদের যে সমস্ত মলিকুল পাস করা যায় সেগুলো পাস করে, আর যেগুলো পাস করতে পারছে না সেগুলো আমাদের হচ্ছে ইফারিন আর্টারিওল দিয়ে বের হয়ে যাচ্ছে, গ্লোমেরুলাসটাকে লিড করে, আর বাকিগুলো আমাদের ফিল্ট্রেশন হয়ে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে চলে আসে। বুঝতে পারছো? জি ম্যাডাম। বুঝতে না পারলে বলবা, হ্যাঁ তোমাদের হেল্পের জন্যই, কিন্তু তোমরা তো আসলে দূরে, তাই না? তোমরা তো ডিপার্টমেন্টে নাই, তোমাদের হেল্পের জন্যই কিন্তু এই ক্লাসগুলো। এখন আমরা হচ্ছে আমি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা পড়াবো, জিএফআরটা পড়াবো, জিএফআরটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু তার আগে হচ্ছে আমরা গ্লোমেরুলার মেমব্রেন সম্পর্কে অল্প একটু জানি। আমাদের গ্লোমেরুলার মেমব্রেনটা কি? মেমব্রেনে কয়টা লেয়ার থাকে বলো তো? 3টা লেয়ার ম্যাডাম। 3টা লেয়ার। এই যে দেখো, এন্ডোথেলিয়াম, তারপর হচ্ছে এটাকে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম বলতেছে, হ্যাঁ। বেসমেন্ট মেমব্রেন, আরেকটা কি ক্যাপিলারি এপিথেলিয়াম, এই নাম্বারটা হচ্ছে লেয়ার অফ এপিথেলিয়াম, যেটা হচ্ছে পোডোসাইট ফর্মেশন করতেছে, ঠিক আছে। ম্যাম এই পোডোসাইটের মেইন ফাংশনটা কি ম্যাম? পোডোসাইটের মেইন ফাংশন, পোডোসাইটটা হচ্ছে তোমার এপিথেলিয়ামটা কন্টিনিউয়াসলি একটা কন্টিনিউয়াস ব্যারিয়ার তৈরি করে, ঠিক আছে। এবং এই পোডোসাইটের মাঝখানে আমি দিয়ে বলি, পোডোসাইটের মাঝখানে যে ফিল্ট্রেশন স্লিট আছে, ঠিক আছে। আমি হারাই ফেলছি আমার দাঁড়া। আচ্ছা, গ্লোমেরুলার মেমব্রেনের লাস্ট 3 নাম্বার স্টেজটা হচ্ছে এপিথেলিয়াল সেল, ঠিক আছে। এবং ইট ইজ নন কন্টিনিউয়াস, কিন্তু কিছু ফুড লাইক প্রসেস এটাতে ছবিটা দেখায়, কিছু ফুড লাইক প্রসেস থাকে, ঠিক আছে, যেটা পোডোসাইট ফর্মেশন করতেছে, যেটা আউটার সারফেস অফ দ্য বেসমেন্ট মেমব্রেনের চারপাশে থাকে। এবং এটা একটা লেয়ার আর কি, গ্লোমেরুলার মেমব্রেনের একটা লেয়ার, যেটাতে একটা স্লিট থাকে, ঠিক আছে। এই পোডোসাইটটা কন্টিনিউয়াস লেয়ার, এখান দিয়ে আমাদের কোনো ফ্লুইড পাস হচ্ছে না। এখানে যে ফিল্ট্রেশন স্লিট ফর্মেশন করতেছে সেই ফিল্ট্রেশন স্লিটটা এই পোডোসাইটটাকে গ্যাপ তৈরি করে মাঝখানে ছবিটা ওই স্লিট দিয়ে আমাদের পোডোসাইট হচ্ছে একটা এপিথেলিয়ামের কন্টিনিউয়াস লেয়ার আর কি, ফুড লাইক প্রসেস। এবং ওই পোডোসাইট কন্টিনিউয়াস দেখে আমাদের ওটা দিয়ে কিন্তু কোনো ফ্লুইড পাস করবে না। ওটার মাঝখানে আমাদের যে স্লিট, একটা ছোট পোডোসাইট আর সারাউন্ডেড বাই গ্যাপস কল্ড দ্য স্লিট পোর, ওই স্লিট দিয়ে আমাদের হচ্ছে ফ্লুইড পাস করবে। বুঝতে পারছো? এবং আমাদের মেইন কাজ কিন্তু স্লিটের মেইন কাজ, ঠিক আছে। তোমার হচ্ছে স্লিটের এই মেইন কাজ, স্লিট যদি লার্জ থাকে তাহলে তোমার লার্জ মলিকুল, এবং একটা স্লিটে ডিপেন্ড করবে কোন কোন সাবস্টেন্স পাস করবে, কোনটা পাস করবে না। এখন হচ্ছে একটা দ্য ক্যাপিলারি অফ দ্য এপিথেলিয়াম ইজ পারফোরেটেড বাই থাউজেন্ডস অফ স্মল হোল কল্ড দ্য ফেনেস্ট্রি। ছবিটা কই, এটা হচ্ছে স্লিট পোর, এটা হচ্ছে আমরা এখন এন্ডোথেলিয়াম পড়বা। এই যে এটা হচ্ছে ফেনেস্ট্রি, ঠিক আছে, এটা স্মল হোল। একটা এন্ডোথেলিয়াম ক্যাপিলারি, একটা গ্লোমেরুলার মেমব্রেনের ক্যাপিলারি এন্ডোথেলিয়ামে থাউজেন্ড অফ স্মল হোল থাকে, এটা হচ্ছে ফেনেস্ট্রি। এন্ড অলদো দ্য ফেনেস্ট্রেশন আর রিলেটিভলি লার্জ, এন্ডোথেলিয়াম এটা কিন্তু লার্জ, দেখছো কত বড়, এই পোরগুলো কত বড়। কিন্তু endothelial cells are richly endowed with fixed negative charge that obstruct the passage of plasma protein. এন্ডোথেলিয়ামটা হচ্ছে নেগেটিভলি চার্জ, এবং এই পোরগুলা যথেষ্ট লার্জ, তারপরে কিন্তু আমাদের প্লাজমা প্রোটিনটাকে এটা ফিল্ট্রেশন হতে দিচ্ছে না, কারণ নেগেটিভলি চার্জ। এবং হচ্ছে প্লাজমা প্রোটিনের অ্যালবুমিনটা সবচেয়ে বড়, দেখো অ্যালবুমিন লার্জ, এবং এটাও নেগেটিভ এবং প্লাজমা প্রোটিন নেগেটিভ। এই দুইটা নেগেটিভ এটা রিপালশন করতেছে, ফিল্ট্রেশন হতে দিচ্ছে না। বুঝতে পারছো?
জি ম্যাডাম। জি এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় অ্যালবুমিন তো হচ্ছে এটা তো 8 ন্যানোমিটার, ঠিক আছে, আমাদের স্লিপ পোর কিন্তু 8 ন্যানোমিটার, তারপরেও কিন্তু হচ্ছে অ্যালবুমিন কেন পাস হচ্ছে না? ম্যাডাম চার্জের জন্য। চার্জের জন্য, এবং নেগেটিভলি, এটা নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ, তাই এটা রিপালেশন করতেছে, জি এখানেই হচ্ছে ম্যাম, এটা এই প্রিপারেশন জিনিসটা হচ্ছে ক্রসে ম্যাম। ধরা হয়, ঠিক আছে। এবং এটাও জিজ্ঞেস করা হয় যে তোমার যখন নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে তখন কেন আমরা হচ্ছে অ্যালবুমিন চেক করি না? আমরা 24 আওয়ার্স ইউরিন কালেকশন করে কিন্তু আমরা অ্যালবুমিন দেখি। তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা তখন দেখবা যে একটা বোতল বলে, হ্যাঁ, একটা বোতলের মধ্যে ইউরিন কালেকশন করতে বলে 24 আওয়ার্স। ওখানে তোমার 1 লিটার বা 2 লিটারের বোতল নেওয়া হয়, ওখানে কতখানি ইউরিন আসতেছে সেটাতে অ্যালবুমিনটা হিট দেয়, অ্যালবুমিন দেখে অ্যালবুমিন আছে কিনা। তোমার তো অ্যালবুমিন পাস হচ্ছে না নর্মাল পার্সনের, তাহলে তোমার যখন নেফ্রোটিক সিনড্রোম অথবা কোনো কিডনি ডিজিজে তখন অ্যালবুমিনটা কেন যায়? ম্যাডাম চার্জটা ডিমিনিশ হয়ে যায়। না, তোমার ক্যাপিলারি ফাংশন তখন লস হয়ে যায়। তোমার যখন, কারণ হচ্ছে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার তখন বেড়ে যায়। সিকেডির পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, তারপর ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, ওদের কি হয়, ওদের কিন্তু হচ্ছে আস্তে আস্তে গ্লোমেরুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের মেমব্রেনটা ঠিক হয়ে যাচ্ছে, তখন হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যায়, কিন্তু হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়া সত্ত্বেও তোমার হচ্ছে এই ক্যাপিলারি, যে গ্লোমেরুলার ক্যাপিলারি, এই ক্যাপিলারির ফাংশন লস হতে থাকে। ফাংশন লস হলে তখন কি হবে, সেই সবগুলাকে তো হচ্ছে সবই পাস করবে, তার অ্যালবুমিনও পাস করবে। এই ক্যাপিলারি ফাংশন লস হয়ে যাওয়ার জন্যই অ্যালবুমিনটা তখন ইউরিনে চলে আসে। বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাডাম। এখন বেসমেন্ট মেমব্রেন সম্পর্কে বলি। কনসিস্ট অফ মেশওয়ার্ক অফ কোলাজেন এন্ড প্রোটিওগ্লাইকেন। এটাই কিন্তু মেইনলি হচ্ছে নেগেটিভলি, এখানেও এন্ডোথেলিয়ামে কিছু নেগেটিভ চার্জ আছে, এপিথেলিয়ামেও থাকে, কিন্তু বেসমেন্ট মেমব্রেনে আমাদের ম্যাক্সিমাম নেগেটিভ চার্জ এটাতে থাকে। কারণ কি, এটা প্রোটিওগ্লাইকেন দিয়ে তৈরি। কোলাজেন, এই বেসমেন্ট মেমব্রেনের ফর্মেশন হচ্ছে কোলাজেন এন্ড প্রোটিওগ্লাইকেন that have large spaces through which large amount of water and small solutes can filter। দেখো কত স্পেস, এটা স্পেস কত বেশি না, এখানে স্মল সলিউটস এবং হচ্ছে ওয়াটার এখান থেকে কিন্তু ফিল্ট্রেশন হতে পারতেছে। কিন্তু তারপরে হচ্ছে এটা মোস্টলি নেগেটিভলি চার্জ, কারণ ইট ইজ কম্পোজড অফ প্রোটিওগ্লাইকেন এন্ড কোলাজেন। The basement membrane effectively prevents filtration of plasma protein because of strong electrical negatively charged associated with proteoglycan। বুঝতে পারছো? এটা কিন্তু স্ট্রংলি প্রোটেস্ট করতেছে আমাদের প্লাজমা প্রোটিনটাকে অথবা অ্যালবুমিনকে, আমাদের ফিল্ট্রেশন হতে দিচ্ছে না, কারণ এটা হচ্ছে স্ট্রংলি নেগেটিভলি চার্জ এবং এটা হচ্ছে প্রোটিওগ্লাইকেন দিয়ে ফরমেশন। বুঝছো? এইটুকু বুঝছো তোমরা? জি ম্যাডাম। আচ্ছা, এপিথেলিয়াল সেলটা কি? এই যে এপিথেলিয়াল সেল, এটা ফাইনাল পার্ট অফ দ্য গ্লোমেরুলার মেমব্রেন। পডোসাইট গুলো হ্যাঁ, ম্যাডাম। দ্যাট লাইন, হ্যাঁ, সারফেস অফ দ্য, এটা হচ্ছে আউটার সারফেস অফ দ্য গ্লোমেরুলাসের আউটার সারফেস, এটা এই জিনিসটা আউটার সারফেস। এবং তোমাদেরকে অনেক সময় হচ্ছে তোমাদের অ্যানাটমিতে না, বায়োকেমিস্ট্রিতে মনে হয় এই চ্যাপ্টারটা পড়ায়, তাই না? জিএফআর পড়ায় একটুখানি দেখলাম। and these cells জি ম্যাডাম, are not, সংজ্ঞা টঙ্গা গুলো আছে ম্যাডাম। হ্যাঁ, সংজ্ঞাগুলো একটু পড়ায়। এবং এই সেলটা কিন্তু কন্টিনিউয়াস না, এই যে এপিথেলিয়াল সেল দেখো কন্টিনিউয়াস না, ঠিক আছে। এবং এইখানে স্লিপ পোর ফর্মেশন করতেছে, এটা আউটার স্লিপ পোরটা আউটার সারফেস অফ দ্য ক্যাপিলারি থেকে থাকে, and food like process are separated by gaps called the slit pore through which glomerular filtrate moves। এখান দিয়ে কিন্তু ফিল্ট্রেশন হচ্ছে, এখান দিয়ে ফিল্ট্রেশন হচ্ছে। এবং দেখো সাইজটা কত বড়, এটা 8 ন্যানোমিটার, তারপরেও কিন্তু প্লাজমা প্রোটিন পাস করতে পারতেছে না, কারণ এটা নেগেটিভলি চার্জ, এটা নেগেটিভলি চার্জ, এই নেগেটিভ চার্জগুলো রিপালশন করে এখানেই থেকে যায়, এটা পাস করতে পারতেছে না গ্লোমেরুলার ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন দিয়ে। The epithelial cells also have negative charge, provide additional restriction of the filtration of plasma protein। তোমরা একটু তোমাদেরটা মুট করে দিলে ভালো হতো, মিউট করে দিলে। তাহলে তুমি দেখো এই যে এটা এন্ডোথেলিয়াম নেগেটিভলি চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এটাও নেগেটিভ চার্জ, এই এত নেগেটিভ চার্জ এই তোমার হচ্ছে বড় বড় সাইজ প্লাজমা প্রোটিন, তারপরে হচ্ছে আরবিসির যে সেলগুলা, এগুলাকে আমাদের ফিল্ট্রেশন হতে দিচ্ছে না। তুমি দেখো হেমাচুরিয়ার পেশেন্টের কিন্তু, আমি হচ্ছে হেমাচুরিয়ার পেশেন্ট কি ইউরিন দিয়ে হচ্ছে ব্লাড পাস করে না? হেমাচুরিয়া, ম্যাডাম হেমাচুরিয়া জি ম্যাম। মানে হেমাচুরিয়া মানে কি? ইউরিন দিয়ে যে ব্লাড পাস করে সেটাই তো হেমাচুরিয়া, হ্যাঁ তাই জি না? ম্যাম, হ্যাঁ তাহলে জি ম্যাম। হেমাচুরিয়া দিয়ে ইউরিন দিয়ে আরবিসি কেন যাচ্ছে? তোমার ক্যাপিলারি তখন নষ্ট হয়ে যাচ্ছে, গ্লোমেরুলার ক্যাপিলারি গুলা তখন নষ্ট হয়ে যাচ্ছে, ক্যাপিলারি ফাংশন, এন্ডোথেলিয়াম লেয়ারটা হচ্ছে আরো মোটা হচ্ছে, থিকনেস বাড়তেছে, এটার ফাংশন তখন আস্তে আস্তে লস হয়, ক্যাপিলারি ফাংশন লস হয়, তখন কি করে এই ফিল্ট্রেশন স্লিপ পোর্ট দিয়ে তখন আর এগুলো কোনো ব্যারিয়ার মেনটেন করতেছে না, তখন সরাসরি আরবিসি চলে যাচ্ছে, ইউরিনে সবকিছু চলে যাচ্ছে। বুঝতে পারছো?
জি ম্যাডাম। এখন তোমরা হচ্ছে জেফারের ডেফিনেশন বলো তো, জেফারের ডেফিনেশন তোমরা না শিখেই পরীক্ষায় বসতে পারো, তোমরা ম্যাডামের কাছে চলে যাও পরীক্ষা পড় দিতে, জেফারের ডেফিনেশন একজন বলো। The amount of plasma filtered through all the functioning nephron of both kidney per minute is called GFR. অ্যামাউন্ট অফ প্লাজমা, জি ম্যাডাম, the amount of quantity of plasma. Amount of blood and quantity of plasma. Filtrate. the quantity of glomerular filtrate formed in each minute by all the functioning nephron of both kidney is called the GFR. এটা তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, প্লাজমা প্রোটিন কিন্তু যাচ্ছে না। গ্লোমেরুলার ফিল্ট্রেট মানে কি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট মানে কি, তোমার পার মিনিটে কতখানি ফিল্ট্রেশন হচ্ছে পার মিনিটে, তাই না? তাহলে ফিল্ট্রেটের মধ্যে তো প্লাজমা প্রোটিন থাকে না, তাই প্লাজমাটা বলা যাবে না। দ্য কোয়ান্টিটি অফ glomerular filtrate formed in each minute by all the functioning nephron of both kidney is called GFR, glomerular filtration rate. বুঝতে পারছো? এই ডেফিনিশনটা কিন্তু প্রথমে ভুল কথা বলা যাবেই না, বুঝতে পারছো? তোমরা এটা হচ্ছে দ্য কোয়ান্টিটি অফ glomerular filtrate, নট হচ্ছে প্লাজমা। বুঝছো সবাই? জি ম্যাডাম। আর এটা তাহলে হচ্ছে তখন ডিটারমিনেন্ট, তোমরা পরীক্ষায় তোমাদের হচ্ছে এই প্রফে অথবা কার্ড ফাইনালে এই কোশ্চেনটা আসবে, জিএফআর কাকে বলে, ডিটারমিনেন্টস অফ জিএফআর অথবা ফ্যাক্টর এফেক্টিং জিএফআর। এই জিনিসটা তোমরা ভুল করো, কার্ড ফাইনালে ভুল করো, মানে ম্যাক্সিমাম ভুল করো। ডিটারমিনেন্টস অফ জিএফআর কি কি আছে? নেট ফিল্ট্রেশন প্রেশার আর ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট, তাই না? তোমরা ডিটারমিনেন্টস অফ জিএফআর এ সব লিখে রাখো, বুঝছো? ব্লাড প্রেশার, রেনাল ব্লাড ফ্লো, এফারেন্ট আর্টারিয়াল কনস্ট্রিকশন, ইফারেন্ট আর্টারিয়াল কনস্ট্রিকশন, এগুলো কিন্তু হবে না। ডিটারমিনেন্টস অফ জিএফআর এর এই চারটা থাকবে, এই চারটা, ঠিক আছে? নেট ফিল্ট্রেশন প্রেশার আর হচ্ছে ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট, ডিটারমিনেন্টস অফ জিএফআর কিন্তু এই দুইটা। এখন নেট ফিল্ট্রেশন প্রেশারের মধ্যে যে চারটা প্রেশার আছে, এই যে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার, বর্মানস ক্যাপসুলার কলয়েডাল অসমোটিক প্রেশার, Bowman's capsule hydrostatic pressure and glomerular capillary colloid osmotic pressure, তোমরা তখন এই চারটা সম্পর্কে বলবা। ডিটারমিনেন্টস অফ জিএফআর যদি লেখা হয় কার্ড ফাইনালে হোক প্রফে হোক, তখন কিন্তু তোমরা এই চারটা সম্পর্কে বলবা যে চারটা কমলে কি হয় বাড়লে কি হয়। তোমরা তখন আর্টারিয়াল প্রেশার, তারপরে হচ্ছে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, এগুলা কিন্তু তখন বলবা না। তিনটা কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে ডিটারমিনেন্টস অফ জিএফআর, ফ্যাক্টর এফেক্টিং জিএফআর, একটা হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টর ইনক্রিজ অর ডিক্রিজ জিএফআর। হ্যাঁ, তখন কিন্তু আলাদাভাবে বলতে হবে, আলাদাভাবে কোনটা বাড়ে কোনটা কমে, বাড়লে কি হবে জিএফআর এর, কমলে কি হবে, ব্যাখ্যা সহ। যখন ফ্যাক্টর এফেক্টিং জিএফআর তখনও এটা এভাবে লিখতে পারো, আর হোয়াট আর দ্য ফ্যাক্টর রেসপন্সিবল ফর ইনক্রিজ জিএফআর অথবা ডিক্রিজ জিএফআর তখনও এভাবে লিখতে পারো। কিন্তু ডিটারমিনেন্টস অফ জিএফআর বলে কিন্তু তোমাকে এভাবেই লিখতে হবে। GFR is determined by the sum of hydrostatic and colloid osmotic forces across the glomerular membrane, which is called the net filtration pressure. আর এটা হচ্ছে filtration coefficient, ঠিক আছে? এখন তুমি দেখো, এই তোমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাদেরকে জিএফআর এর মধ্যে এই চারটা খুবই ইম্পর্টেন্ট, চারটা বাড়লে কি হয় কমলে কি হয়, এবং এটা জিনিসটা ধরা হয় এবং জেনে রাখলে ভালো আর কি। এই যে দেখো তোমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশার কি, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আমি ছবিটাতে দেখাই, এটা ছবি বের করি। তোমরা একটা ক্লাস করে আসছো, বুঝতে পারতেছি সকাল থেকে ক্লাস করতেছো, আর অনলাইনে ফিজিক্যালি ক্লাস করার মজাই আলাদা, তাই না? অনলাইনে ক্লাস করতে ইচ্ছা করে না, তাই না? জি ম্যাডাম। জি ম্যাম। দেখো চোখের উপর প্রেসার পড়ে যায়, আসলে বেশিক্ষণ অ্যাটেনশন রাখা যায় না। তোমাদের হচ্ছে বুঝছো, বেশি লেন্দি করবো না, দুটোর মধ্যে শেষ করে দিব, তোমরা একটু কনসেন্ট্রেশন রাখো। দেখো এটা একটা হচ্ছে ওই গ্লোমেরুলাসটা বের করি, বড় ছবিটা। মানে তোমাদের এই জিনিসটা তোমরা কিন্তু একা পড়লে বুঝবা তোমরা, কিন্তু তারপরে আমাদের একটু হেল্প লাগলে তোমরা সহজ হয় আর কি জিনিসটা। তুমি দেখো গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ছবিটা দেখায় বোঝাতে যাচ্ছি। এই যে দেখো, এই যে এখানে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিন্তু জিএফআর এর ইম্পর্টেন্স জানা লাগবে। জিএফআর এর ইম্পর্টেন্স কি একজন বলো তো? জিএফআর এর ইম্পর্টেন্স ম্যাডাম মাল্টিপল টাইম ম্যাডাম প্লাজমা। হ্যাঁ 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 হ্যাঁ, কারণ কি তোমার হচ্ছে প্লাজমা কত, আমাদের প্লাজমা ভলিউম 3 লিটার, লিটার। আর জিএফআর কত,
আমাদের একদিনে 180 লিটার পার ডে। জি ঠিক ম্যাডাম। আছে, তোমাদের প্রফে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে তুমি যদি জিএফআর এর ডেফিনেশন তোমাকে ধরা হয় তখন তোমাকে বলবে জিএফআর কত, তুমি কত বলবা 125 ml পার মিনিট, তাই না? শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। 125 ml পার মিনিট, আর পার ডে তে কত? 180 লিটার পার ডে। পার ডে। এটা জিজ্ঞেস করার পর তোমাকে মাস্ট এটা না জিজ্ঞেস করে তোমাকে বের করবে না প্রফিট টেবিল থেকে যে তোমার ইউরিন ফর্মেশন প্রতি মিনিটে কত হচ্ছে, 1 মিলিলিটার পার 1 ml মিনিট। পার মিনিট। হ্যাঁ, এটা কিন্তু জানতে হবে, মানে জিএফআর এর ডেফিনিশন ধরার পরে তোমার জিএফআর কত এটা জানার পরে তোমাকে প্রতি মিনিটে ইউরিন ফর্মেশন কত হচ্ছে এটা না জিজ্ঞেস করে তোমাকে কিন্তু আইটেমের টেবিল থেকে বের করবো না আমরা, আর প্রফিট টেবিল থেকে আমরা বের হতে দিব না, বুঝতে পারছো? এই কয়টা জিনিস জানতে হবে। এখন তুমি দেখো এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর বোমেন্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ঠিক আছে? এই দুইটা প্রেসার দুইটাই কিন্তু হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটাতেও হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকে, এটাতেও থাকে। আর এটা কি থাকে? গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার, ঠিক আছে? আর এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুলার কলয়েডাল অসমোটিক প্রেসার। তাহলে কোন প্রেসারের গুরুত্ব কি বুঝছো তোমরা? কোন প্রেসারের গুরুত্ব কি একদম বলো তো, পড়ছো তো তোমরা, তো পড়ছো। ম্যাডাম হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি ম্যাডাম অপোজিং প্রেসার আর কি, ফিল্ট্রেট জিএফআর এর জন্য হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি, তাই না? জি ম্যাডাম। অপোজিং না ম্যাডাম, ফেভারিং প্রেসার। হাইড্রোস্ট্যাটিক এটা প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি, এটা ফেভারিং। জি স্যার, এটা ফেভারিং প্রেসার 60 মিলিমিটার অফ মার্কারি। আর আরেকটা ম্যাডাম হচ্ছে ম্যাডাম বোমেন্স ক্যাপসুলের কলয়েড অসমোটিক প্রেসার আর কি, ওইটাও করে ফেভার করে, কিন্তু ওইটার মান হচ্ছে 0 মিলিমিটার অফ মার্কারি, কারণ এই জায়গায় কোনো প্রোটিন থাকে না, ফিল্ট্রেটে কোনো প্রোটিন থাকে না। প্রোটিন থাকে, হ্যাঁ। আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার অফ বোমেন্স ক্যাপসুল হচ্ছে ম্যাডাম 18 মিলিমিটার অফ মার্কারি, আর কলয়েড অসমোটিক প্রেসার অফ গ্লোমেরুলার ক্যাপিলারি হচ্ছে 32 মিলিমিটার অফ মার্কারি। এই দুইটা হচ্ছে অপোজিং প্রেসার, টোটাল সামেশন 50 মিলিমিটার অফ মার্কারি হয়। হ্যাঁ, এখন তোমাকে হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেসারটা কিন্তু তোমাদেরকে রিটেনের কোশ্চেনে দিতে হয়, ঠিক আছে? নেট ফিল্ট্রেশন প্রেসার শর্ট নোটে আসে, থাকবেই, এবং যখন থাকবে তখন তোমাদের হচ্ছে ছবি একটা আছে না, আমি ছবিটা দেখা দিচ্ছি, বইয়ের মধ্যে ছবি, ওই ছবিটা এঁকে দেখাতে হবে, ঠিক আছে? ছবিটা এঁকে জাস্ট তুমি ক্যালকুলেশন করে দিবা, ঠিক আছে? আর তুমি দেখো একটা জিনিস ধরা হয় গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ঠিক আছে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার জিনিসটা কি? এটা হচ্ছে সারফেসের এগেইনস্টে একটা ফ্লুইড যে প্রেসার তৈরি করতেছে, তাই না? জি ম্যাডাম। একটা সারফেসের এগেইনস্টে একটা ফ্লুইড তৈরি করতেছে। এখন গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে গ্লোমেরুলার প্রেসার প্রেজেন্ট ইন দ্য fluid present in the glomerular capillary create pressure which forcing fluid out of the glomerular capillaries into the Bowman's capsule. বুঝতে পারছো সবাই? এখানে যে ফ্লুইড থাকে সেটা একটা প্রেসার ক্রিয়েট করে হাইড্রোস্ট্যাটিক সারফেসের এগেইনস্টে, সেটা কি করে? which fluid forcing fluid out of the glomerular capillary থেকে বের হয়ে বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করার জন্য ফ্লুইডটা নিচের দিকে পুশ করে। আর বোমেন্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কাজ কি? এটা হচ্ছে পুশিং ফ্লুইড আউট অফ দা বোমেন্স ক্যাপসুল। হ্যাঁ বলো, কিছু বলবো ম্যাডাম? মানে ফিল্ট্রেটটাকে আসতে দিবে না আর কি বোমেন্স ক্যাপসুলে, মানে হচ্ছে গ্লোমেরুলার ক্যাপিলারি যেটা, সেটা ফিল্ট্রেশনে তো হেল্প করতেছে, হাইড্রোস্ট্যাটিক প্রেসার হেল্প করতেছে না জি ম্যাডাম। আমাদের যে গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার হুইচ ফেভার ফিল্ট্রেশন, আর বোমেন্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার হুইচ অপোজ ফিল্ট্রেশন, সেটা হেল্প করতেছে না, আমাদের এটা হেল্প করবে, তাই না? জি ম্যাডাম, এটাই বলছিলাম। বুঝতে পারছো? হ্যাঁ এটাই। আর তাহলে হচ্ছে তোমার আর গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার এটার কাজ কি? এটা কিন্তু অপোজ ফিল্ট্রেশন, তাই না? ফিল্ট্রেশনে হেল্প করতেছে না, কারণ কি? গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার। কলয়েড মানে কি? এটা হচ্ছে কলয়েড অসমোটিক প্রেসারের কাজ কি? তোমার ফ্লুইডটা ক্যাপিলারির মধ্যে ধরে রাখা, তাই না? জি ম্যাডাম। কিন্তু এটারও কিন্তু দুইটা কাজ আছে, একটা হচ্ছে এপারেন্ট আর্টেরিয়ালের উপরে, আর একটা হচ্ছে ইপারেন্ট আর্টেরিয়ালের উপরে, তাই না? জি ম্যাডাম। তোমার হচ্ছে একটা গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার, আচ্ছা আমি সরি ভুল বলতেছি, ঠিক আছে? গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার এটা কিন্তু হচ্ছে অপোজ ফিল্ট্রেশন,
ঠিক আছে, এটা কত, এটা হচ্ছে আমি যখন এফআরএন 18, এটা কত 32 মিলিমিটার মার্কারি, তাই না? জি ম্যাডাম। এটা গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার হচ্ছে 32, ঠিক আছে, 32 মিলিমিটার মার্কারি। তুমি আমাকে একটা জিনিস বলো, এখান দিয়ে যে এফারেন আর্টেরিয়াল দিয়ে যে ব্লাড প্লাজমাটা আমাদের ঢুকলো, সেটার নরমাল প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার কত? 28 মিলিমিটার অফ মার্কারি। হ্যাঁ, তো তাহলে তোমার এখান দিয়ে তো ব্লাড ঢুকলো, ব্লাডের নরমাল প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার 28 মিলিমিটার মার্কারি। তাহলে এটা যখন ইফারেন্ট আর্টেরিয়ালে যাবে তখন এটার প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার তখন 32 কেন? ম্যাডাম কারণ প্রোটিনগুলো কনসেন্ট্রেটেড হয়ে গেছে ম্যাডাম, ফিল্ট্রেটটা বের হয়ে যাওয়ার কারণে। ফিল্ট্রেশন ফ্র্যাকশন। হ্যাঁ, ফিল্ট্রেশন ফ্র্যাকশন তোমার হচ্ছে এইখানে 1/5 ফ্লুইড ফিল্ট্রেশন হচ্ছে, তাই না? তোমার এই গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে 1/5, কারণ হচ্ছে কলয়েড অসমোটিক প্রেসার কি, তোমাকে তো ব্লাডটার ভিতরে ব্লাড স্পেসটার ভিতরে ঢুকায় রাখতেছে, মানে হচ্ছে এটা বের হতে দিচ্ছে না। তাহলে 1/5 ফ্লুইড ফিল্ট্রেশন হচ্ছে, তাহলে ফ্লুইড বাড়তেছে, কনসেন্ট্রেশন প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন বাড়তেছে, তখন প্লাজমা প্রোটিন যত থাকবে কলয়েড অসমোটিক প্রেসার বাড়বে না, কারণ কলয়েড অসমোটিক প্রেসার তো ক্রিয়েট হয় প্লাজমা প্রোটিন থেকে। তখন এই ব্লাডটা তখন যখন এখান দিয়ে লিড করে ইফারেন আর্টেরিয়াল দিয়ে যখন লিড করে, তখন এর কলয়েডাল অসমোটিক প্রেসার হয় 32। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু তোমাদের জিনিসটা বুঝতে হবে। তুমি নরমালি বললা যে গ্লোমেরুলার ক্যাপিলারি কলয়েড অসমোটিক প্রেসার 32, এটা অপোজ ফিল্ট্রেশন। কেন অপোজ ফিল্ট্রেশন সেটাও জানতে হবে, আর এটা 32 কেন? তুমি ব্লাড তো ঢুকতেছে 28 মিলিমিটার মার্কারি, তাহলে তোমার এখানে যখন আসবে ইফারেন্ট আর্টেরিয়াল তখন তুমি 32 কেন বললা? এই জিনিসটা তুমি যেটা বললা, কে বলছো এটা, রোল নাম্বার কত? 88 ম্যাম। আচ্ছা, তোমাদের তো আমি চেহারা ভুলে গেছি, নামও ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বুঝতে পারছো তো, তোমরা তো বুঝতে পারছো এটা। আচ্ছা, গ্লোমেরুলার ক্যাপিলারি এখন হচ্ছে কি, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসার কিন্তু তিনটা কালার আছে। একটা হচ্ছে আর্টেরিয়াল প্রেসারের উপর ডিপেন্ড করে, এফারেন আর্টেরিয়ালের উপর ডিপেন্ড করে, একটা ইফারেন আর্টেরিয়ালের রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করতেছে, তাই না? গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার এটা তিনটার উপর ডিপেন্ড করে। আর্টেরিয়াল প্রেসার যদি বাড়ে, জিএফআর বাড়বে। দেখো আর্টেরিয়াল প্রেসার বাড়ছে, প্রেসার ধাক্কা দিবে ফ্লুইডকে নিচের দিকে যাওয়ার জন্য, ফিল্ট্রেশনের জন্য। তাহলে যদি আর্টেরিয়াল প্রেসার বাড়ে তাহলে কিন্তু জিএফআর বাড়বে, তাই না? জি ম্যাডাম। ক্যাপিলারিতে তারপরে ধরো হচ্ছে এফআরএন আর্টেরিয়াল রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কি হবে? কমবে ম্যাডাম। এফআরএন আর্টেরিয়াল রেজিস্ট্যান্স বাড়লে কমবে, কিন্তু ইফআরএন আর্টেরিয়াল রেজিস্ট্যান্স বাড়লে মডারেট রাইজে বাড়বে, আর সিভিয়ার হলে কমবে ম্যাডাম। কেন কেন বলো তো? মডারেট কারণ ম্যাম সিভিয়ার হলে ফিল্ট্রেশন ফ্র্যাকশনটা বেশি যাবে, বাট প্রোটিনটা মুভ করতে পারবে না ইফারেন্ট আর্টেরিয়ালের মাধ্যমে, তখন প্রোটিনটার অ্যাকুমুলেশন হবে গ্লোমেরুলার ক্যাপিলারিসে, তখন ম্যাম কলয়েডাল অসমোটিক প্রেসারটা এতটাই রাইজ করবে, অপোজিং ফ্যাক্টরটা যে জিএফটা কমে যাবে। হ্যাঁ, কারণ তুমি কনস্ট্রিকশন করলে রেজিস্ট্যান্স বাড়তেছে, ঠিক আছে? রেজিস্ট্যান্স মানে কি, এখানে অ্যাকুমুলেট হচ্ছে, অ্যাকুমুলেট হলে তোমার হচ্ছে সেই হাইড্রোস্ট্যাটিক প্রেসার কমে যাবে, কলয়েড অসমোটিক প্রেসার বেড়ে যাচ্ছে, রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে। রেনাল ব্লাড ফ্লো কমে যাওয়া মানে কি, ফিল্ট্রেশন হচ্ছে না। তারপরে হচ্ছে ফিল্ট্রেশন ফ্র্যাকশন কমে যাচ্ছে, তাহলে কি জিএফআর কি করবে, বেড়ে যাবে? না ম্যাম, কমে যাবে ম্যাম। হ্যাঁ, জিএফআর কমে যাবে, ঠিক আছে? তোমরা তো পড়ছো, তাই না? তোমরা তো বুঝতেছো, তোমরা অনেক পড়ছো। এখন হচ্ছে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ডিটারমিনেন্টস অফ জিএফআর, তাহলে কিন্তু তোমরা এই চারটা বলবা। আর এটা কি, ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট বলতে হবে। ফিল্ট্রেশন কোএফিশিয়েন্টটা কি? পারমিয়েবিলিটি এন্ড সারফেস এরিয়ার ম্যাম পারমিয়েবিলিটি এবং সারফেস এরিয়ার সাথে রিলেটেড ম্যাম। ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ সেল মেমব্রেনস পারমিয়েবিলিটি টু ম্যাম নেট ফিল্ট্রেশন প্রেসার যেটা পার মানে পার মিলিমিটার সারফেস এরিয়াতে। হ্যাঁ, কি বললাম বুঝলাম না, আরেকবার বলো। নেট ফিল্ট্রেশন প্রেসার তো হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে চারটা প্রেসার, আর এটা হচ্ছে সামেশন হচ্ছে এটা কত হয়, 10, তাই না? 10 ওটা হচ্ছে নেট ফিল্ট্রেশন প্রেসার। আর কি ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট কি আমাদের হচ্ছে মেমব্রেনস পারমিয়েবিলিটি টু ওয়াটার এন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন, ঠিক আছে? ইট ইজ দ্য প্রোডাক্ট অফ সেল, একটা সেলের প্রোডাক্ট যেটা হচ্ছে মেমব্রেনস পারমিয়েবিলিটি টু দ্য ওয়াটার এন্ড দ্য সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেনস। এবং এটার ইউনিট কি, এটা আমরা ডিরেক্টলি 12.5 মিলিমিটার অফ মার্কারি পার মিনিট পার এমএমএইচজি পার মিলিমিটার
10 দিয়ে জি ম্যাডাম। মানে আমরা তো এটা ডাইরেক্টলি ক্যালকুলেট করে বের করতে পারি, ঠিক আছে? ডিরেক্টলি মাপা যায় না, কিন্তু এটা ক্যালকুলেশন করে আমাদের মেজার করতে হচ্ছে। তোমার হচ্ছে জিএফআর কে উপরে বসালে তুমি যে নেট ফিল্ট্রেশন প্রেসার যে ক্যালকুলেশনটা আমরা করলাম সেটাই তো তোমার জি হচ্ছে ম্যাডাম। সেটা না, দাঁড়াও তোমাকে দেখাই। মিলিলিটার পার মিনিট পার এমএল পার মিনিট পার মিলিমিটার মার্কারি। মিলিমিটার আচ্ছা, নেট ফিল্ট্রেশন প্রেসার বাড়লে কি হবে? জিএফআর বাড়তেছে, তাই না? নেট ফিল্ট্রেশন প্রেসার বাড়লে জিএফআর বাড়বে, আর নেট ফিল্ট্রেশন প্রেসার কমলে জিএফআর কমবে। কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট, এটা হচ্ছে পার্মানেন্ট মেথড না, কিন্তু যে এটা বাড়লে জিএফআর বাড়বে, এটা কমলে জিএফআর কমবে, ঠিক আছে? তোমার যখন হাইপারটেনসিভ পেশেন্ট, ডায়াবেটিস মেলাইটাস, এই যে তুমি দেখো তখন কিন্তু নেট তোমার ফিল্ট্রেশন কোএফিশিয়েন্টটা কমে যাচ্ছে। কারণ কি? তখন ক্যাপিলারি ফাংশন কমে যাচ্ছে, তাই না? এই যে এই ছবিটার কথা বলছিলাম, তোমাদের যদি নেট ফিল্ট্রেশন প্রেসার যদি আসে তাহলে কিন্তু এই ছবি দিয়ে তারপর তোমাদের ডেসক্রাইব করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট তো বললাম, তাহলে হচ্ছে তোমাদের এরপর রেনাল ব্লাড ফ্লো না? রেনাল ব্লাড ফ্লোটা কি? আমি একটু বের করি। ব্লাড সাপ্লাইড টু দ্য কিডনি পার মিনিট। আচ্ছা, তোমরা এই ছকটাতে এখন বুঝতে পারবা, তাই না? ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট কমে গেলে জিএফআর কমে যাবে। ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট কখন কমে? যখন রেনাল ডিজিজ, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশনে, গ্লোমেরুলার ক্যাপিলারি ফাংশন লস হবে, তখন ফিল্ট্রেশন কোএফিশিয়েন্ট কমে যাচ্ছে এবং জিএফআর কমে যাচ্ছে। আর এটা হচ্ছে, এটা কি বলো তো? পিবি, পিবিটা কি? বোমেন্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হ্যাঁ, এই এতক্ষণ যেগুলো তোমরা বললা যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে জিএফআর কমে যাচ্ছে, তোমরা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কেন বাড়লে কমে যাচ্ছে এতক্ষণ যেগুলো বললা, এটার কারণ এটা। এক্সাম্পল আর কি, ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশনে অথবা রেনাল স্টোন হলে গ্লোমেরুলার বোমেন্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার তখন বেড়ে যায়। যাচ্ছে, তখন জিএফআর কমে যাচ্ছে। প্রেসার যত বাড়বে তত জিএফআর কমবে, তাই না? আর বোমেন্স গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে জিএফআর কমবে, জিএফআর কমবে। গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে কি হবে? বাড়বে না? হ্যাঁ, বাড়বে। জি ম্যাডাম। আচ্ছা, তোমরা এখন রেনাল ব্লাড ফ্লো দেখো। রেনাল ব্লাড ফ্লো জিনিসটা কি? এটা তুমি কিভাবে ক্যালকুলেশন করবা রেনাল ব্লাড ফ্লো? রেনাল ব্লাড ফ্লো কি? তোমরা রেনাল ব্লাড ফ্লো ইজ ইকুয়াল টু একটা 70 কেজি অ্যাডাল্ট পারসনের রেনাল ব্লাড ফ্লো কত? এটা রেনাল ব্লাড ফ্লো তোমাদের শর্ট নোটে আসে ম্যাডাম 1200 মিলিমিটার অফ মার্কারি, অ্যাবাউট 1100। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা কিডনি থেকে হয় না দুইটা কিডনি থেকে হয়? দুইটা কিডনি থেকে ম্যাডাম। দুইটা কিডনি থেকে হয়, এটা জানতে হবে। দুইটা, একটা কিডনি থেকে কিন্তু 1100 ml পার মিনিট না, দুইটা কিডনি থেকে 1100 ml পার মিনিট অর 22% অফ কার্ডিয়াক আউটপুট, ঠিক আছে? এখন এটার কাজ কি, ইম্পর্টেন্স কি? টু সাপ্লাই এনাফ প্লাজমা for high rate of glomerular filtration for the precious regulation of blood volume and solid concentration. এটার ইম্পর্টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে হাই রেটে ব্লাড প্লাজমা এবং সলিড কনসেন্ট্রেশনটা ফিল্ট্রেশন করতেছে। এটার ক্যালকুলেশনটা কি তোমাদের? এটা হচ্ছে রেনাল আর্টেরিয়াল প্রেসার মাইনাস রেনাল ভেনাস প্রেসার, তাই না? ম্যাডাম ডিভাইডেড বাই টোটাল ভাস্কুলেচার, এই যে আর্টেরিয়াল প্রেসার মাইনাস রেনাল ভেনাস প্রেসার ডিভাইডেড বাই টোটাল রেনাল ভাস্কুলার রেজিস্ট্যান্স। এখন রেনাল আর্টেরিয়াল প্রেসার কত ম্যাডাম? রেনাল আর্টারি, হ্যাঁ, সিস্টেমিক আর্টেরিয়াল প্রেসারের প্রেসারটাই হচ্ছে ইকুয়াল টু রেনাল আর্টারি প্রেসার, তাই না? 85 না ম্যাডাম? আর ভেনাস প্রেসার কত? এই যে 3 to 4 মিলিমিটার, 3 to 4, ঠিক আছে? রেনাল ভেনাস প্রেসার। এবং এই প্রেসারগুলো নরমালি আমরা কোথায় থাকে? এটা হচ্ছে মোস্ট অফ দা, এই যে এখানে আর্টেরিয়াল, ঠিক আছে? দেখো, most of the renal vascular resistance reside in the interlobular arteries, afferent and efferent arteries, ঠিক আছে? তোমরা বাসায় পড়ো তো? আমার কিন্তু হচ্ছে বগুড়া মেডিকেল কলেজে আমার একটা চাচতো ভাই আছে তোমাদের সাথে ফার্স্ট ইয়ারে, ও তো খুব পড়তেছে, পড়ালেখা করতেছে, বাসায় বসে বসে নাকি পরে, ওদের আইটেমও হয়। তোমাদের দেখো, এখন তোমাদেরকে যদি বলে ডিটারমিনেন্টস অফ জিএফআর, তাহলে তোমরা এই পর্যন্ত লিখবা, 4টা ফ্যাক্টর আর হচ্ছে ফিল্ট্রেশন কোএফিশিয়েন্টও লিখবা, ঠিক আছে? আর তোমাদের যদি বলে হোয়াট আর দ্য ফ্যাক্টর এফেক্টিং জিএফআর, তখন তোমাদের এই যে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম, তারপরে হচ্ছে
অ্যাঞ্জিওটেনসিন 2 মানে ভেসোডাইলেটর এজেন্ট, ভেসোকনস্ট্রিক্টর এজেন্ট সব জানতে হবে, তখন সব লিখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমরা ভুল করো, ফাইনালি ভুল করো, ফাইনালি তখন মানে কি নাম্বার দিবে বুঝতে পারি না, মানে একভাবে হয়, মানে মনে হয় কি যে হচ্ছে তো 4টা ফ্যাক্টর তো 4টা প্রেশার তো লিখছে, আবার মনে হয় কি সবই তো লিখে রাখছে, আমি সব তো আসলে লেখা নিয়ে এখানে যাবে না, এখানে ডিটারমিনেন্সে তোমার তো 4টা জিনিস লিখতে হবে, তাই না? আচ্ছা, তোমাদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে কি হয় বলো তো? ম্যাডাম এফারেন্ট আর্টেরিয়ালের কনস্ট্রিকশন হয়। হ্যাঁ, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে তোমার কনস্ট্রিকশন হচ্ছে জেএফআর কমে যাচ্ছে, ঠিক আছে? সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে তোমাদের জেএফআর কমে যাচ্ছে, কিন্তু কারণ কনস্ট্রিকশন হচ্ছে, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম মানে কি, কনস্ট্রিকশন করতেছে, সংকোচন করতেছে। তোমাদের কিছু হরমোন দেখো, আমাদের নর ইপিনেফ্রিন, এন্ডোথেলিয়াল ডিরাইভড নাইট্রিক অক্সাইড, এগুলো কিরকম ড্রাগ? ম্যাডাম এগুলো কনস্ট্রিক্ট করবে ম্যাডাম এফারেন্ট আর্টেরিয়ালে। ভেসোকনস্ট্রিক্টর। ভেসোকনস্ট্রিক্টর, এটা ভেসোকনস্ট্রিকশন মানে কি, ভেসেল গুলাকে কনস্ট্রিকশন করতেছে, তাই না? ভেসোকনস্ট্রিক্টর ড্রাগ দিলেই হচ্ছে তোমার জিএফআর কমে যাচ্ছে, আর ভেসোডাইলেটর এজেন্ট দিলে জিএফআর বেড়ে যাচ্ছে। তোমাদের কিছু কিছু আমাদের হচ্ছে যেমন প্রেগনেন্সিতে ফিজিওলজিক্যাল কন্ডিশনে টক্সিমিয়া প্রেগনেন্সি, রেনাল ফেইলুর, ক্রনিক ইউরিমিয়া, এই সমস্ত জিনিস হচ্ছে আমাদের রেনাল ভেসোকনস্ট্রিকশন করতেছে। দেখো এই যে তোমাদের হচ্ছে অ্যাপ্লাইড ফিজিওলজি, এটা অ্যাপ্লাইড ফিজিওলজিগুলো জানতে হবে, যেমন টক্সিমিয়া প্রেগনেন্সি, অ্যাকিউট রেনাল ফেইলিয়ার, chronic uremia and may contribute to renal vasoconstriction and decrease GFR in some of these pathological condition. এই সমস্ত প্যাথোলজিক্যাল কন্ডিশনেও কিন্তু তোমাদের জিএফআর কমে যাচ্ছে, ফিল্ট্রেশন রেট কমে যাচ্ছে, এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে? ফিজিওলজি তো তোমাদের আসলে ক্লিনিক্যাল সাবজেক্ট, মানে ক্লিনিক্যাল রিলেটেড পড়াইলে তোমরা মজা পাবা। এখন তুমি দেখো হরমোন আমরা যেগুলো এতক্ষণ বললাম, ইপিনেফ্রিন, নর ইপিনেফ্রিন, এন্ডোথেলিন, অ্যাঞ্জিওটেনসিন 2, এন্ডোথেলিয়াল ডিরাইভড নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলা কিন্তু সবই ভেসোকনস্ট্রিক্টর এজেন্ট এবং এগুলাতে জেফার কমে যাচ্ছে, ঠিক আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন কি, এটা ভেসোডাইলেটর এজেন্ট, ডাইলেটর ম্যাডাম, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ, ভেসোডাইলেটরি এজেন্ট এবং এন্ডোথেলিয়াল ডিরাইভড নাইট্রিক অক্সাইড, এগুলাও কিন্তু ভেসোডাইলেটরি এজেন্ট এবং এগুলা দিলে কিন্তু আমাদের জিএফআর বাড়ে। এখন তুমি বলো তো, আমাদের কিছু ড্রাগ আছে না, যে হচ্ছে আমরা হাইপারটেনশনে খাই, হাইপারটেনশনে আমরা যে প্রেশার অ্যামোডিপি আমরা যেগুলো খাই, ঠিক আছে, অ্যামোকাল, এগুলা কিন্তু আমাদের ভেসোডাইলেশন করে। আমাদের হাইপারটেনশন মানে প্রেশারের রোগীদের কি হয়? ম্যাডাম সাউন্ড ক্লিয়ার না ম্যাডাম? সাউন্ড ক্লিয়ার না? না ম্যাডাম। শুনতে পাচ্ছ? জি ম্যাডাম শোনা যাচ্ছে, কিন্তু আরেকটা কি সাউন্ড আসতেছে। এখন ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমাদের যখন প্রেশার হয়, প্রেশারে কি হয়, আমরা যে প্রেশারের ওষুধ খাই, ওষুধ কেন খাই জানো? আমাদের প্রেশারে কিন্তু আমাদের ভেসেলগুলো কনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, তখন আমরা ভেসোডাইলেটর এজেন্ট খাই, তাই না? এই যে Yes, ma'am. SE inhibitor. Ma'am, SE inhibitor. SE inhibitor, হ্যাঁ। এই যে তুমি দেখো এই লাইনটা দেখো, ইন সাব হাইপারটেনসিভ পেশেন্টস অর ইন পেশেন্টস উইথ atherosclerosis, damage of the vascular endothelium and impaired nitric oxide production may contribute to increased renal vasoconstriction and elevated blood pressure. ঠিক আছে, তোমরা হচ্ছে ভেসোডাইলেটর এজেন্টগুলো খাইলে আমাদের ভেসেল ডাইলেশন হচ্ছে, জিএফআর বাড়তেছে। কিন্তু এটা কি বলছে তুমি দেখো তো, এই যে অ্যাঞ্জিওটেনসিন 2 এটা কি করে? ইফারেন্ট আর্টেরিয়ালের কনস্ট্রিকশন করে। হ্যাঁ, এটা এরকম এরকম চিহ্ন দিছে না, মানে হচ্ছে কি জিনিসটা কি, এটা প্রশ্ন কেউ এই যে এখানে আছে, এটা হচ্ছে এফারেন্ট আর্টেরিয়ালকে কিছু করতে পারে না, ইফারেন্ট আর্টেরিয়ালের উপরে মেইন কাজ, অ্যাঞ্জিওটেনসিন 2 এর কাজ কিন্তু মেইনলি ইফারেন্ট আর্টেরিয়ালের উপরে কাজ। কারণ এফারেন্ট আর্টেরিয়ালের উপরে কেন কাজ নাই এর? ম্যাডাম রিসেপ্টর নাই ম্যাডাম এফারেন্ট আর্টেরিয়ালের। না, তুমি এখানে দেখো, রিসেপ্টর ফর অ্যাঞ্জিওটেনসিন 2 আর প্রেজেন্ট ইন ভার্চুয়ালি অল ব্লাড ভেসেলস অফ কিডনি। কিডনির প্রত্যেকটা ব্লাড ভেসেলস এর উপরেই কিন্তু অ্যাঞ্জিওটেনসিন 2 আছে, বেশি কাজ করে। হ্যাঁ, বেশি কাজ করে এফারেন্ট আর্টেরিয়ালের উপরে বেশি কাজ করে, এফারেন্ট আর্টেরিয়ালের উপরেও কাজ করে, কিন্তু এফারেন্ট আর্টেরিয়াল থেকে কিছু ভেসোডাইলেটর এজেন্ট রিলিজ হয় which counteract the vasoconstrictor prostaglandin E2 I2 nitric oxide তাই না, which counteract এই যে ভেসোডাইলেটর এজেন্ট, নাইট্রিক অক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই সমস্ত জিনিস আমাদের হচ্ছে থেকে এফারেন্ট আর্টেরিয়াল থেকে রিলিজ করতেছে, যেটা কাউন্টারঅ্যাক্ট করে অ্যাঞ্জিওটেনসিন 2 এর এফেক্ট থেকে। কিন্তু হচ্ছে আমাদের অ্যাঞ্জিওটেনসিন 2টা হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়ালের উপরেই মেইন কাজ করে, এবং এটা কখন রিলিজ হয়?
জানো কখন রিলিজ হয়? আমাদের বডিতে যখন ব্লাড ভলিউম কমে যায় অথবা সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তখন একটা স্টিমুলেটরি এফেক্ট তৈরি হয়, যেটা তখন হচ্ছে আমাদের অ্যাঞ্জিওটেনসিন 2টা তৈরি হচ্ছে, রিলিজ হচ্ছে। তখন একটা স্টিমুলেশন আসে, তখন ম্যাকুলার ডেন্সা থেকে, তখন হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 আমাদের তৈরি হচ্ছে। এটা আমরা হচ্ছে আমরা যখন হচ্ছে অটো রেগুলেশন করবো তখন হচ্ছে আমরা এটা সম্পর্কে জানবো, অটো রেগুলেশনটা কি। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারতেছো তো অ্যাঞ্জিওটেনসিন 2 এর কাজ, একটা এফারেন্ট জি আর্টারির ম্যাডাম। উপরে কাজ করে, একটা হচ্ছে ইফারেন্ট আর্টারির উপরে কাজ করে। হ্যাঁ, তাহলে আমি অটো রেগুলেশনে চলে যাই। তোমাদের কাজ হচ্ছে অটো রেগুলেশন কি বলো তো? অটো রেগুলেশন হচ্ছে একটা ফিডব্যাক মেকানিজম, যেটা হচ্ছে আমাদের আর্টেরিয়াল প্রেসার বাড়া সত্ত্বেও এটা রেনাল ব্লাড ফ্লো এবং জিএফআর কে মেইনটেইন করতেছে, কনস্ট্যান্ট রাখতে চাই। হ্যাঁ কনস্ট্যান্ট রাখতেছে। and this relative constancy of GFR and renal blood flow is referred to as autoregulation। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে আর্টেরিয়াল ব্লাড প্রেসার বাড়া সত্ত্বেও হচ্ছে আমাদের হচ্ছে রেনাল ব্লাড ফ্লো এবং জিএফআরটাকে কনস্ট্যান্ট রাখতেছে, এবং এই দিস রিলেটিভ কনস্ট্যান্সি অফ জিএফআর এন্ড রেনাল ব্লাড ফ্লো ইজ রেফার্ড টু অ্যাজ অটোরেগুলেশন। অটোরেগুলেশনের আমাদের হচ্ছে অটোরেগুলেশনের কোন প্রেসার কতর মধ্যে থাকতে হবে জানো? অটোরেগুলেশনের মধ্যে এই প্রেসারটা জিজ্ঞেস ম্যাডাম করা হয় 80 to 170। হ্যাঁ 78 to 160 এক জায়গায় লেখা আছে, আরেক জায়গায় হচ্ছে 180 লেখা আছে। ঠিক আছে, তোমাদের প্রেসারটা এই গাইডলাইনে যেটা আছে রিসেন্ট 13 এডিশনে সেটাই লিখবা। তোমাদের অটো রেগুলেশনের ডেফিনিশন প্রথমে ধরা হয় না, বা কার্ড ফাইনালেও আমরা ধরি না। অটো রেগুলেশন জিনিসটা কি সেটা জানলেই হবে। একটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম, যেটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো এন্ড জিএফআর কে আর্টেরিয়াল প্রেসার বাড়া সত্ত্বেও এটাকে কনস্ট্যান্ট রাখতেছে, এটাই অটো রেগুলেশন। এবং এটার প্রেসারটা তোমাদের আমরা আইটেমে ধরি এবং প্রফিও প্রেসারটা ধরা হয়, প্রেসারটা জানতে হবে। এবং অটো রেগুলেশনের কম্পোনেন্ট কি কি আছে এবং এটাও জানতে হবে অটো রেগুলেশনের কম্পোনেন্ট কি। অটো রেগুলেশনের ইম্পর্টেন্স কি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে পারবা? এই যে এক্সাম্পলটা এখানে আছে ম্যাডাম সিম্প্যাথেটিক আমাদের। স্টিমুলেশনের বলো তো। সময় যাতে ম্যাডাম রেনাল ফেইলিওর না হয় ম্যাডাম, ওই জন্য ম্যাডাম গ্লোমেরুলার ফিল্ট্রেশন আর ব্লাড ফ্লোটা ম্যাডাম কনস্ট্যান্ট রাখে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে ধরো হচ্ছে আমার হচ্ছে আমার জিএফআর কত 180 লিটার পার ডে না 180 লিটার পার ডে। হ্যাঁ, জি ম্যাডাম। তোমার জিএফআর টিউবুলার রিঅ্যাবজর্পশন কত? এই যে 178.5 লিটার পার ডে। তোমাকে এই জিনিসটা তোমাকে হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝা দিতে হবে। আমরা আইটেমের টেবিলেও ধরি, প্রফিও জিজ্ঞেস করা হয় তোমার জিএফআর কত, টিউবুলার রিঅ্যাবজর্পশন কত, আর ইউরিন আউটপুট কত। এই তিনটা জিনিস দিয়ে তুমি একটা এক্সাম্পল দিয়ে তুমি অটো রেগুলেশনটা বুঝাই বলো। তোমার জিএফআর হচ্ছে 180 লিটার পার ডে, টিউবুলার রিঅ্যাবজর্পশন হচ্ছে 178.5 লিটার পার ডে, আর ইউরিন আউটপুট হচ্ছে 1.5 লিটার পার ডে। ঠিক আছে, এখন ধরো তোমার ব্লাড প্রেশার যদি 25 মিলিমিটার মার্কারি বেড়ে যায়, তোমার ধরো ব্লাড প্রেশার তুমি ধরো তোমার মাপলা তোমার ব্লাড প্রেশার 100, ঠিক আছে, নর্মালি 100 থাকে। এখন তুমি যদি ব্লাড প্রেশার 25 মিলিমিটার মার্কারি বাড়ে, তাহলে কি হবে? এই 25% জিএফআরও বাড়বে। মানে ব্লাড প্রেশার বাড়লে তো হচ্ছে জিএফআরও বাড়বে, রেনাল ব্লাড ফ্লো বাড়বে, সবই বাড়ার কথা না? ইউরিন আউটপুট বাড়বে। তোমার যদি জিএফআর বাড়ে ইউরিন আউটপুট তো বাড়বে, তাই না? জি ম্যাম। জি ম্যাডাম। হ্যাঁ, তোমার হচ্ছে তোমার প্রেশার বাড়তেছে, প্রেশার বাড়লে ফিল্ট্রেশন বাড়বে, ফিল্ট্রেশন বাড়লে জিএফআর বাড়বে, জিএফআর বাড়লে তোমার রিঅ্যাবজর্পশন বাড়বে, ইউরিন আউটপুট বাড়বে, সবই বাড়বে। ঠিক আছে, এখন তোমার প্রেশার বাড়লে হচ্ছে 25 মিলিমিটার মার্কারি তোমার প্রেশার বাড়ছে, তাহলে কি হবে? ওই নিয়মেই হচ্ছে জিএফআর বাড়বে না? তোমার 25 মিলিমিটার বাড়ছে, জিএফআর 25% বাড়বে, তাহলে হচ্ছে তোমার তো টিউবুলার রিঅ্যাবজর্পশনও বাড়ার কথা না? জি ম্যাডাম। তুমি ধরো টিউবুলার রিঅ্যাবজর্পশন বাড়বে, ইউরিন আউটপুট বাড়বে, কিন্তু ধরো তোমার প্রেশার বাড়ছে, তোমার হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন কনস্ট্যান্ট থাকতেছে, জিএফআর বাড়তেছে, তাহলে কি হবে? ইউরিন ভলিউম বাড়বে। দেখো, তোমার রিঅ্যাবজর্পশন কনস্ট্যান্ট থাকতেছে, তাহলে জিএফআর বাড়তেছে, তাহলে ইউরিন আউটপুট আর জিএফআর মানে কি? ফিল্ট্রেশন রেট বাড়লে হচ্ছে ইউরিন আউটপুট বাড়বে না? জি ম্যাম, তো ইউরিন আউটপুট তো বেড়ে যাবে। অ্যাবজর্পশন যদি 46.5 এটা কোথা থেকে আসলো জানো? এটা 46.5 কোথা থেকে লাভ দিয়ে আসলো ইউরিন আউটপুটটা? ম্যাডাম আমাদের দুইটা জিএফআর বেড়ে গেছে তো ম্যাডাম। হ্যাঁ, এটা হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন আর জিএফআর এর ডিফারেন্সটাই হচ্ছে 46.5। তোমরা দেখো 178.5 লিটার আর 180 লিটারকে যদি মাইনাস করো, এটা আসবে। ঠিক আছে, এটা মানে কি? ইউরিন আউটপুট বাড়ছে, কত বাড়ছে? 30 ফোল্ড বাড়ছে, 30 ফোল্ড বাড়ছে। এখন ধরো আমাদের যদি অটো রেগুলেশন না থাকতো এবং এভাবেই চলতে থাকতো, তাহলে কি করতো? আমাদের হচ্ছে ইউরিন ভলিউম, আমাদের ফ্লুইড ভলিউম কমে যেত, ব্লাড ভলিউম কিন্তু কমে যেত, কারণ ফিল্ট্রেশন হচ্ছে, প্রেশার বাড়তেছে,
ফিল্ট্রেশন হচ্ছে, ইউরিন আউটপুট রিঅ্যাবজর্পশন আবার হচ্ছে না, ইউরিন ভলিউমও বাড়তেছে, তাহলে কি বডি থেকে ব্লাড বের হয়ে যেত না? জি ম্যাডাম। তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পারছো? জি ম্যাডাম। কেউ না বুঝলে আরেকবার বলো প্লিজ, কারণ তোমাদের এটা জিজ্ঞেস করা হয় এই জিনিসটাকে আরেকবার। আচ্ছা ঠিক আছে, জেফার কত? 180 লিটার পার ডে, ঠিক আছে। টিউবুলার রিঅ্যাবজর্পশন হচ্ছে 178.5 লিটার পার ডে, আর ইউরিন আউটপুট কত? 1.5 লিটার পার ডে। এটা হচ্ছে নরমাল, আমাদের নরমাল কন্ডিশনে এগুলো থাকে। এখন তুমি ধরো, এটা আমি ধরো হচ্ছে আমার কথাই বলি, আমি হচ্ছে নরমাল একটা পারসন। এখন আমার ধরো হচ্ছে আমার বডিতে অটো রেগুলেশন নাই, অটো রেগুলেশন ক্যাপাসিটি আমার বডিতে নাই, তাহলে হচ্ছে আমার প্রেশার একটু পরে আমি মেপে দেখলাম আমার হচ্ছে প্রেশার ছিল 100, আমার বিকালে দেখলাম হচ্ছে 125, প্রেশার বেড়ে গেছে। প্রেশার বেড়ে গেছে, আমার বডিতে অটো রেগুলেশন ক্যাপাসিটি নাই, তাহলে প্রেশার বেড়ে গেলে আমার জিএফআরটাও বেড়ে যাবে, তাই না? নরমাল প্রসেসে কি হয়, জিএফআরও বেড়ে যাবে। তাহলে হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন নাই, আমার ধরো টিউবুলার রিঅ্যাবজর্পশন কনস্ট্যান্ট, এই যে টিউবুলার রিঅ্যাবজর্পশন কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে হচ্ছে আমার ইউরিন আউটপুট বাড়বে, কারণ হচ্ছে প্রেশার বাড়ছে, প্রেশারের সাথে সাথে জিএফআর বাড়লো, জিএফআর বাড়লে এই ফিল্ট্রেশন রেটটা কোথায় যাবে? তখন তো আমার রিঅ্যাবজর্পশন হচ্ছে না, রিঅ্যাবজর্পশন হলে তো ইউরিন ভলিউমটা এত হইতো না, তাহলে রিঅ্যাবজর্পশন কনস্ট্যান্ট, তাহলে আমাদের ইউরিন এটা বের হয়ে যাবে না? এটা হচ্ছে এই জিনিসটা, তাহলে হচ্ছে আমার বডি থেকে ব্লাড ভলিউম কমে যেত, আমার যদি অটো রেগুলেশন মেকানিজমটা আমার বডিতে না থাকতো, তাহলে এই জিনিসটা হতো যে আমার হচ্ছে প্রেশার বেড়ে গেছে, জিএফআর বেড়ে গেছে, আমার এদিকে হচ্ছে রিঅ্যাবজর্পশন কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে আমার ইউরিন ভলিউম রিঅ্যাবজর্পশন হচ্ছে না, তার মানে কি ইউরিন ভলিউম বেড়ে যাচ্ছে, তাই না? এখন এই জিনিসটাকে মেইনটেইন করার জন্য আমাদের বডিতে অটো রেগুলেশন একটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, অটো রেগুলেশন হচ্ছে। অটো রেগুলেশন হলে কি হবে? অটো রেগুলেশনের এটা কি একটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বাড়ার সাথে সাথে আমাদের ব্লাড ভলিউমটা মেইনটেইন করতেছে। কেন জানো? একটা হচ্ছে অটো রেগুলেশন ক্যাপাসিটি, আর একটা হচ্ছে রেনাল টিউবুলের একটা নিজে নিজে একটা অ্যাডাপটিভ মেকানিজম আছে, যেটা হচ্ছে জিএফআর বাড়লে রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটিটাও বাড়ায় দিচ্ছে। ধরো প্রেশার বাড়লো, জিএফআর বাড়লো, রিঅ্যাবজর্পশনও বাড়লো, তাহলে ইউরিন তো এত পাস করতো না, করতো না ম্যাডাম। এইদিকে শোষণ করে নিচ্ছে বডি। হ্যাঁ, এই মেকানিজমটাই হচ্ছে আমাদের অটো রেগুলেশন, এটা হচ্ছে আমাদের ফিডব্যাক মেকানিজমটাই এটা মেইনটেইন করতেছে, যে হচ্ছে আমাদের অটো রেগুলেশনটাকে রিঅ্যাবজর্পশনটাকে কনস্ট্যান্ট না রেখে রেনাল টিউবুলের একটা হচ্ছে অ্যাডাপটিভ মেকানিজম আছে, যেটা জিএফআর বাড়লেও তোমার রিঅ্যাবজর্পশন বাড়ায় দিচ্ছে। তার মানে হচ্ছে প্রেশার বাড়লে জিএফআর বাড়বে, জিএফআর বাড়লে রিঅ্যাবজর্পশন বাড়বে, রিঅ্যাবজর্পশন যেহেতু বাড়তেছে, তাহলে ইউরিন এত পাস করবে না, তাহলে আমাদের বডিতে ব্লাড ভলিউমটা ঠিক থাকবে। বুঝতে পারছো? জি ম্যাডাম। এইটুকু জিনিস তোমাদের এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করা হয় যে এটা তুমি বলো তো অটো রেগুলেশন জিনিসটা আসলে কি। এখন তুমি বলো হচ্ছে যে আমাদের অটো রেগুলেশনের একটা আছে টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম, একটা হচ্ছে মাইজেনিক মেকানিজম। টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম কখন কাজ করে বলো তো? প্রেশার বাড়লে না কমলে? প্রেশার বাড়লে না কমে গেলে, ঠিক আছে। প্রেশার কমে গেলে টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমটা তখন অ্যাক্টিভেট হয়। যদি প্রেশার কমে যায়, আমাদের ধরো আর্টেরিয়াল প্রেশার কমে গেছে, তখন হচ্ছে টিউবুলার গ্লোমেরুলার আমাদের দুইটা কম্পোনেন্ট আছে টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমের, একটা হচ্ছে এফারেন্ট আর্টেরিয়াল ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিয়াল ফিডব্যাক মেকানিজম। এই দুইটা মেকানিজম এবং এই দুইটা মেকানিজম একসাথে কাজ করে। আমাদের টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম যেটা বলতেছি সেটা হচ্ছে দুইটা মিলে কাজ করে, এবং এই দুইটা একটা স্পেশাল অ্যানাটমিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সের উপরে ডিপেন্ডেন্ট, এবং এই জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স কনসিস্ট অফ ম্যাকুলা ডেন্সা সেল which located in the initial portion of the distal tubule. বুঝতে পারতেছো? জি ম্যাডাম। এটা কিন্তু রিটেন কোশ্চেনে আসে, এবং আমরা আইটেমে তোমাদেরকে এই জিনিসটা ধরতাম ম্যাকুলা ডেন্সা সেল কোথায় থাকে, এটা ডিস্টাল টিউবুলে থাকে, এবং জাক্সটাগ্লোমেরুলার সেল সম্পর্কে জিজ্ঞেস করা হতো, এবং ম্যাকুলা ডেন্সা সেলের একটা স্পেশাল ইম্পর্টেন্স আছে, এটা আমি বলতেছি, ঠিক আছে। তার মানে কি আমাদের টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম দুইটা কম্পোনেন্টের উপরে কাজ করে, একটা হচ্ছে এফারেন্ট আর্টেরিয়াল ফিডব্যাক মেকানিজম, আর একটা হচ্ছে ইনফারেন্ট আর্টেরিওলার ফিডব্যাক মেকানিজম। এই দুইটা কম্পোনেন্ট একসাথে কাজ করে, এবং এটা হচ্ছে স্পেশাল অ্যানাটমিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্সের উপরে এই দুইটা ডিপেন্ডেন্ট। আমাদের যখন বডিতে আর্টেরিয়াল প্রেসার কমে যায়, এই যে এখানে দেখো আমাদের বডিতে যখন আর্টেরিয়াল প্রেসার কমে যাচ্ছে, তখন জিএফআর কমে যাবে না? প্রেসার কম, জিএফআর তো কম। জি ম্যাডাম। জিএফআর যদি কমে যায় তাহলে ফ্লো রেট কমে যাবে না? ইয়েস ম্যাম। জিএফআর জি ম্যাডাম। তাহলে ফ্লো রেটও তো কমে যাওয়ার কথা।
ফ্লো রেট কম, তাহলে তোমার রেট কম, তাহলে বডিতে যে তোমাদের রোজার সময় কি হয়, তোমাদের তো তোমরা রোজার সময় পানি খাও না, ঠিক আছে, তখন তোমাদের কোনো ফ্লো রেট নাই, তাহলে বডিতে যে পানিটা আছে সেটাই তো শোষণ করতেছে না। রিঅ্যাবসর্পশন যদি প্রেসার বেড়ে যায়, হ্যাঁ রিঅ্যাবজর্পশন হচ্ছে বডিতে, তোমার আর্টারিয়াল প্রেসার কম, জিএফআর কম, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কম, তাহলে ফ্লো রেট কম, ফ্লো রেট কম হলে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনের পরিমাণ অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেলিতে বাড়বে। অ্যাসেন্ডিং লিম্বে সোডিয়াম রিঅ্যাবজর্পশন কিন্তু ঠিকই থাকবে, ও কিন্তু রিঅ্যাবজর্পশন করতেছে, ঠিক আছে? তখন কি হবে, অ্যাসেন্ডিং তোমার হচ্ছে ইয়েটা কি, তোমাদের ওই স্ট্রাকচারটা মনে আছে তোমাদের, হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেলি, তারপরে কি শুরু হয়, ডিস্টাল কনভলিউটেড টিউব ম্যাম, ওখানে সোডিয়াম অসমোলারিটি কমে যাবে, ওটা ডিটেক্ট করতে পারবে ম্যাকুলার ডেনসিটি। ম্যাকুলার ডেনসিটি তখন একটা সিগন্যাল তৈরি করবে, সেই সিগন্যালটা কোথায় যাবে, তখন সিগন্যালটা দুটো কাজ করবে, সিগন্যাল হ্যাঁ রেজিস্ট্যান্স তখন কমাই দিবে, এফারেন্ট আর্টারিয়াল রেজিস্ট্যান্স তখন কমাই দিচ্ছে, তখন কি গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে, জিএফআর বেড়ে যাচ্ছে। রেজিস্ট্যান্স মানে কি বলতো, বাধা দেয়া, তাই না, প্রতিহত করা। প্রতিহত করা যদি বাধা না দেয়, মানে প্রতিহত না করে, তাহলে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে। আমরা এর আগে পড়ছিলাম কি, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়লে জিএফআরটা বেড়ে যাচ্ছে, তাই না, জিএফআর ফেভারিং ফিল্ট্রেশন না, ম্যাম ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হ্যাঁ বাধা দিলে প্রেসারটা বেড়ে যেত না ম্যাম? বাধা দিচ্ছে না তো, তোমার তো বাধা দিচ্ছে না, তোমার ম্যাকুলার ডেনসা থেকে যে একটা ইনিশিয়াল সিগন্যাল তৈরি হবে, সেটা দুইটা কাজ করবে, একটা কি রেজিস্ট্যান্স কমাই দিবে, মানে কি প্রতিহত করা, মানে রেজিস্ট্যান্স কমাই দিবে মানে কি বাধা কমাবে, ম্যাম এফারেন্ট আর্টেরিয়ালে ম্যাম রিল্যাক্স করবে ম্যাম, যখন বেশি ফ্লো হতে পারে এফারেন্ট আর্টেরিয়ালে ম্যাম কনস্ট্রিকশন করবে, যেন ওখানে ব্লাডটা রিল্যাক্সেশন হবে, আর্টারিয়ালটা কনস্ট্রিকশন করবে। হ্যাঁ রিল্যাক্সেশন করলে কি তোমার জিএফআর বাড়বে না, এফারেন্ট আর্টারিয়াল দিয়ে রেজিস্ট্যান্স কমাই দিচ্ছে, ব্লাড ফ্লো বাড়তেছে, কি ম্যাম এবার বুঝছি, হাইড্রোস্ট্যাটিক প্রেসার বাড়বে, জিএফআর বাড়বে। আর আরেকটা কি কাজ করতেছে, রেনিন সিক্রেশন করতেছে। এটা জিজ্ঞেস করা হয়, বুঝছো, আমাদের বড় ম্যাডামের এটা খুব মানে প্রিয় জিনিস, রেনিন জিনিসটা কি, রেনিনটা কি বলতো, একটা এনজাইম। কি ম্যাম কিডনি, হ্যাঁ রেনিন কোথা থেকে সিক্রেশন হচ্ছে বলতো, ম্যাডাম গ্লোমেরুলার সেল থেকে, এই যে যেটা এফারেন্ট আর ইফারেন্ট দুটো এফারেন্ট আর্টারিয়ালের কাছে থাকে, হ্যাঁ এফারেন্ট ইফারেন্ট এটা, হ্যাঁ, এবং এটা যখন আমাদের যখন অ্যাঞ্জিওটেনসিনোজেনটা কি ম্যাম, এটা একটা প্লাজমা প্রোটিন, হ্যাঁ যেটা ব্লাডে ঘুরে বেড়ায়, তাই না? জি ম্যাডাম। যখন ঘুরতে ঘুরতে কিডনির কাছে আসে, তখন যদি ব্লাড প্রেশার কম থাকে, তখন এফারেন্ট আর ইফারেন্ট আর্টারিয়াল থেকে রেনিন রিলিজ হয়, যেটা অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করে, এবং অ্যাঞ্জিওটেনসিন 1 তখন সার্কুলেট করতে করতে লাংসের কাছাকাছি আসে, এবং লাংসে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম থাকে, সেটা রিলিজ হয়, এবং সেটা অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করতেছে। বুঝতে পারছো? জি ম্যাডাম। তোমার রেনিন হলো একটা হরমোন, তাই না? এখন অ্যাঞ্জিওটেনসিনোজেন হলো একটা প্লাজমা প্রোটিন, এটা ব্লাডে, প্লাজমা প্রোটিন তো ব্লাডেই থাকে, তাই না, এটা ব্লাডে ঘুরে বেড়ায়, এবং যখন ঘুরতে ঘুরতে কিডনির কাছে আসে, তখন যদি আর্টারিয়াল প্রেসার কম থাকলে তখন হচ্ছে ব্লাড প্রেসার কম থাকলে তখন এফারেন্ট এবং ইফারেন্ট আর্টারিয়াল থেকে রেনিনটাকে রিলিজ করতেছে, করে সেটা হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ কনভার্ট করতেছে, এবং অ্যাঞ্জিওটেনসিন 1 তখন সার্কুলেশনে থাকে, সার্কুলেট করতে করতে লাংসের কাছাকাছি যখন আসে, তখন লাংসে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম আছে, ঠিক আছে, সেটা রিলিজ হবে, এবং সেটা অ্যাঞ্জিওটেনসিন 1 কে অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট করবে, ঠিক আছে? জি ম্যাডাম। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এই অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট হচ্ছে, এরপরে কি হয়, অটো রেগুলেশনে কি হচ্ছে এরপরে? ম্যাম অ্যাঞ্জিওটেনসিন ম্যাম এসএল কাজ করে ম্যাম, যেমন ইফারেন্ট ভেসোকনস্ট্রিকশন করে, ইফারেন্ট আর্টারিয়ালের উপর কাজ করে ম্যাম, একটা মাইল্ড টু মডারেট ভেসোকনস্ট্রিকশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এফারেন্ট আর্টারিয়ালের উপরে অ্যাঞ্জিওটেনসিন টিউন ইফেক্ট, এফারেন্ট আর্টারিয়ালের উপরে ইফারেন্টের উপর হ্যাঁ কনস্ট্রিকশন করে, তখন গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাচ্ছে, এবং জিএফআর বেড়ে যাচ্ছে, তাই না? জি ম্যাডাম। কনস্ট্রিকশন করলে কি হচ্ছে, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাচ্ছে এবং জিএফআর বেড়ে যাবে। বুঝতে পারছো তোমার এই কি বলে গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজমটা? জি ম্যাডাম। এবং এটা কিন্তু এফারেন্ট আর্টারিয়াল দুটো একসাথে কাজ করে। আর মায়োজেনিক মেকানিজমটা কি, যখন আর্টারিয়াল প্রেসার বেড়ে যাবে না কমে যাবে?
ম্যাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে ম্যাম বেড়ে ওইখানটা যায় যে ম্যাম এক্সপোজ তখন মাসেল সেলস গুলো স্ট্রেচ হয়, তখন ম্যাম ক্যালসিয়াম চ্যানেল গুলো ওপেন হয়ে যায় এবং ক্যালসিয়ামের ইনফিউশন ঘটে সেলের ভিতর, আর তখনই ম্যাম সেটা আবার কন্ট্রাকশন মাসেল কন্ট্রাকশন হওয়ার পর ওটা কনস্ট্রিক্ট করে, ওটা কনস্ট্রিক্ট করলে দেন আবার ব্লাড ফ্লোটা পড়ে যায়। এই তো বুঝছো, তোমরা তো পড়ছো তাই না? তোমাদের হচ্ছে ইয়েতে টিউবুলার গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম যেটা, সেটা হচ্ছে তোমরা এভাবে স্টপ করে দাও, কিন্তু মানে এখানে তো হচ্ছে ম্যাকুলার ডেন্সাতে সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, তখন কি হচ্ছে যে তখন রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, সেন্স করতেছে ওটা, তখন ম্যাম রেনিটেস ইকুয়েশন করতেছে আর ওপাশ থেকে এসএনএস মানে অ্যাক্টিভেশন প্রোভাইড। এতক্ষণ যেগুলো বললাম সেগুলোই আর কি, ঠিক আছে? তোমরা যদি একটু ব্যাখ্যা দিয়ে ডেসক্রাইব করে যদি এভাবে দাও তাহলে বেশি সুন্দর হয় আর কি, ঠিক আছে? এখন ম্যাকুলার ডেন্সাসিলটা তো একদম বললা, আরেকজন বলো তো রোল 88 তুমি না? জি ম্যাম। আচ্ছা আর কেউ বলতে পারবা মায়োজনিকটা? ম্যাম যদি বেশি ব্লাড প্রেশার বেড়ে যায় তখন ম্যাম হচ্ছে এটা স্ট্রেচ রিসেপশনটা ম্যাম হচ্ছে স্মুথ মাসেলস অফ ক্যাপিলারি বডিতে ম্যাম হচ্ছে পড়ে, যেটার কারণে সে ডিটেক্ট করতে পারে ক্যালসিয়াম ইনফিউশন চ্যানেল গুলো ম্যাম অফ হয়ে যায়, তখন ভেইজো কনস্ট্রিকশন কোথায় যায় ম্যাম সেলের সেলে ঢুকে, তাই না? এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকে ক্যালসিয়ামটা তখন সেলে ঢুকতেছে। ইয়েস ম্যাম, তখন মাসেল কন্ট্রাকশন বেসিক্যালি হয় ম্যাম, কন্ট্রাকশন হলে ম্যাম ভেইজো কনস্ট্রিকশন ঘটে, তখন ম্যাম ব্লাড ফ্লোটা কমায় দেয় ম্যাম, ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে এবং প্রিভেন্ট এক্সেস ইনক্রিজ ইন জিএফআর এন্ড রেনাল ব্লাড ফ্লো, তাই না? ইয়েস ম্যাম। তাহলে তোমার এটার ইম্পর্টেন্স কি? তুমি যে এটা বললা এটার ইম্পর্টেন্স কি? মায়োজেনিক মেকানিজমের ইম্পর্টেন্স কি? ম্যাম বেশি ফিল্ট্রেশন হয়ে যায় না ম্যাম, আমাদের বডি থেকে ওয়াটার লস বা ইলেকট্রোলাইট লস যেন বেশি না হয় ম্যাম, এটা প্রিভেন্ট করার জন্য, জিএফআরটাকে ম্যাম স্টেবিলাইজ করার জন্য, হায়ার থেকে লোয়ারে নিয়ে আসা। কিডনি ফ্রম হাইপারটেনশন আর ইমার্জেন্সি কন্ডিশনে এটা আমাদের হেল্প করে, ঠিক আছে? ইট রেসপন্স টু সাডেন ইনক্রিজ ইন ব্লাড প্রেশার, the myogenic constriction response in afferent arteriole occurs within second, মানে তখন হাইপারটেনশন আমাদের প্রেশার যখন খুব বেশি বেড়ে যায় তখন উইদিন সেকেন্ডের মধ্যে হচ্ছে আমাদের মায়োজেনিক মেকানিজমটা কাজ করে, and therefore transmission of increased arterial pressure to the glomerular capillaries, মানে একটা ইমার্জেন্সি কন্ডিশনে আমাদের মায়োজেনিক মেকানিজমটা অ্যাক্টিভ হচ্ছে এবং এটা উইদিন সেকেন্ড, প্রেশার বাড়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে এটা অ্যাক্টিভ হচ্ছে এবং আমাদের যে প্রেশার বাড়তেছে আর্টারিয়াল প্রেশার সেটা ট্রান্সমিশন করতেছে গ্লোমেরুলার ক্যাপিলারি দিয়ে। বুঝতে পারছো? আচ্ছা আজকে এই পর্যন্তই ছিল, তোমাদের তো 2:07 বাজে, তোমরা লাঞ্চ করবা তাই না? পার্টিসিপেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে, বুঝছো? তোমরা সবাই বুঝছো? জি ম্যাম। জি ম্যাডাম। ক্লাসটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। তোমাদের বুঝতে কারো সমস্যা হলে আমরা সবাই আছি, আমরা এখন তোমরা নাই দেখে আমরা কোভিড ডিউটি করতে হচ্ছে আমাদের, আর তোমরা এর মধ্যেও তোমরা যদি কিছু না বুঝো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা। হোয়াটসঅ্যাপে তোমরা এমনি কথা বলতে পারো, এখন তো বাসায় তোমাদের ওয়াইফাই আছে তাই না? হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে জিজ্ঞেস করবা পড়ার সময় কোনো কনফিউশন থাকলে, তোমরা যাতে ডিফল্টটা না হও, বুঝতে পারছো? তোমরা যাতে বাসায় থেকেও তোমাদের যাতে সুবিধা হয়, এখানেই তো আমরা তাই না? ম্যাডামরা ক্লাস নিচ্ছেন, লেকচার ক্লাস নিচ্ছেন, তারপরে আমাদেরকে দিচ্ছেন তোমাদের বোঝার জন্য, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে যদি তোমরা বলো যে ক্লাস বেশি সময় হয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন দিতে পারতেছি না, আমাকে বলবা, আমি শর্টকাট করে যেটা দরকার সেটা পড়াই ফেলবো, ঠিক আছে? আমাদের জন্য দোয়া করো আর তোমরাও ভালো থেকো। অবশ্যই ম্যাডাম। একজন হচ্ছে আমাকে তোমাদের পার্সেন্টেজটা একটু পাঠিয়ে দিও। ওকে ম্যাম, আমি দোয়া করব। দেখি চলে গেছে না? ওকে ম্যাম। আচ্ছা তোমরা একজন আমাকে একটু গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে পার্সেন্টেজটা পাঠিয়ে দিও, আমাদের পার্সেন্টেজটা তো কাউন্ট করতে হয়। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।